এক্সপ্রেস। সাহিত্য শুধু গল্প নয়, সাহিত্য মানুষকে মানুষ হতে শেখায়। নমস্কার বন্ধুরা, আরও একবার আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল সাহিত্য এক্সপ্রেসে। আমাদের পুরনো গল্পগুলোতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, আশা করি এভাবেই আপনাদের ভালোবাসা আপনারা দিতে থাকবেন। তো যাই হোক, আজ সাহিত্য এক্সপ্রেসে আপনারা যে গল্পটি শুনবেন তা বিখ্যাত আমেরিকান লেখক রবার্ট ই হাওয়ার্ডের লেখা একটি ধ্রুপদী সাউদার্ন গথিক হরর গল্প, যা কিনা 1938 সালে উইটটেজে প্রকাশিত হয়। এটি হরর সাহিত্যের এক অন্যতম সেরা ও ভৌতিক গল্প হিসেবে পরিচিত। তো চলুন, কোনো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আমাদের নিবেদন, পিজনস ফ্রম হেল। আর শুরু করার আগে একটি বিশেষ কথা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন প্লিজ। তবে চলুন শুরু করা যাক পিজনস ফ্রম হেল। ঘুমটা হঠাৎই ভেঙে গেল গ্রিসওয়েলের। শরীরটা কেমন যেন ভারী হয়ে রয়েছে। উদ্ভ্রান্ত দৃষ্টিতে সে একবার চারপাশটা চেয়ে দেখার চেষ্টা করল। জায়গাটা কোথায়? এখানে কি করছে ও? মাথাটা একবারে ঝিম মেরে রয়েছে, কিছুই মনে পড়ছে না। ধুলোমাখা কাচের জানালা দিয়ে চাঁদের ধূসর আলো এসে পড়েছে বিশাল ফাঁকা ঘরটায়। ঘরটা ছাদও অনেক উঁচুতে। মান্ধাতা আমলের অন্ধকার ফায়ারপ্লেসটাও গ্রিসওয়েলের অচেনা, অপরিচিত। ধীরে ধীরে ঘুমের আশ্চর্য জগতের জাল ছিঁড়ে সে নেমে এলো বাস্তবে। তার মনে পড়ল সে এখন কোথায় আছে এবং এই অচেনা বাড়িটায় সে কি করে এলো। মাথাটা পাশে ঘোরাতেই সে মেঝেতে শুয়ে থাকা বন্ধুকে দেখতে পেল। জন ব্র্যানারের আলু ভাতে মোটাসোটা চেহারাটা ঝাপসা আলোতেও বেশ বোঝা যাচ্ছে। গ্রিসওয়েল বোঝার চেষ্টা করলো ওর ঘুমটা হঠাৎ ভেঙে গেল কেন। বাড়িটা একেবারে নিঃশব্দ, বাইরে থেকে কোনো শব্দও আসেনি, কেবলমাত্র অদূরের পাইন বনে একটা পেঁচার ডাক ছাড়া। এখন মনে হচ্ছে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছে ওর। স্বপ্নে দেখা ছবিগুলো তাদের দুঃসহনীয় প্রতিচ্ছবি নিয়ে হুড়মুড়িয়ে ভেসে উঠতে লাগলো গ্রিসওয়েলের মনে। আবার পর মুহূর্তেই মনে হলো, সত্যি কি এটা স্বপ্ন ছিল নাকি বাস্তব? না না, স্বপ্নই ছিল। তবে সম্প্রতি ঘটা বিভিন্ন ঘটনার সাথে এই স্বপ্নটা এমনই ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল যে গ্রিসওয়েলের এখনো বুঝতে অসুবিধা হচ্ছে যে কখন বাস্তব ছেড়ে গিয়েছে আর কল্পনা সেই জায়গায় ঢুকে পড়েছে। গত কয়েক ঘন্টায় ঘুমের মধ্যে দেখা বাস্তব আর পরাবাস্তবের মেলবন্ধনে তৈরি সমস্ত ছবি ভেসে উঠতে লাগলো গ্রিসওয়েলের চোখের সামনে। স্বপ্নটা হঠাৎই শুরু হয়েছিল। সে আর তার বন্ধু জন ব্র্যানার দেখতে পেল এই পুরো আদিম বাড়িটা, আর এই বাড়িটাতেই এই মুহূর্তে ওরা দুই বন্ধু শুয়ে রয়েছে। এই অঞ্চলে ওরা বেড়াতে এসেছিল। সূর্য পশ্চিম আকাশে সামান্য নিমজ্জিত হতেই ঘন পাইনের অরণ্য মুহূর্তেই কেমন যেন এক অতিমানবীয় রাক্ষসে চেহারা ধারণ করেছিল। অন্ধকার পাইনের বন সবসময় কেমন যেন একটা জমাট অন্ধকারের আকার নেয়। জঙ্গলের অমসৃণ পাথুরে পথের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে ওদের চোখে পড়েছিল লতা গুল্ম আর ঝোপঝাড়ে ঢাকা মান্ধাতা আমলের এই বাড়িটা। বাড়ির পিছনেই সূর্য গিয়েছিল অস্তাচলে। বাড়িটার পরিত্যক্ত অবস্থা দেখলেই বোঝা যায় এই বাড়ি আসলে গৃহযুদ্ধের অনেক আগেই তৈরি। সারাদিন অক্লান্ত পথ চলার পর দুই বন্ধুই অত্যন্ত ক্লান্ত, তাই ওরা মনস্থির করল যে এই বাড়িতেই আজ রাতটা কাটিয়ে দেবে। বাড়ির সদর দরজার দিকে চলে যাওয়া ইটের রাস্তা ধরে চলতে শুরু করলো দুজন। বাড়ির রেলিংয়ের ওপর বসে থাকা অগুন্তি পায়রা ঝাঁক বেঁধে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসল। তাদের ডানা ঝাপটানোর শব্দে মুহূর্তে ভরে উঠল চারপাশ।
বাড়ির সদর দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ওরা দেখল সামনে একটা আধো অন্ধকার হলওয়ে। হলওয়েটা আকার আয়তনে বেশ চওড়া। ওরা খেয়াল করল মেঝেতে জমে রয়েছে বহুদিনের পুরনো ধুলোর আস্তরণ। এখান থেকে সামান্য ভেতরের দিকে প্রবেশ করলেই একটা বড় সড়ো সিঁড়ি উঠে গেছে দোতলায়। দুই বন্ধু মিলে আরো কিছুটা সামনে এগোতেই সিঁড়ির ঠিক বিপরীতে আরেকটা মস্ত বড় ঘর দেখতে পেল। ঘরটা ফাঁকা, চারপাশে মোটা ধুলোর আস্তরণ জমেছে। এখানেও ইতিউতি হয়ে রয়েছে বহুকালের তৈরি মাকড়সার জাল। বিশাল আকার ফায়ার প্লেসটায় জমে আছে পুরনো ছাইয়ের গাদা, আর তার উপর এক প্রস্থ ধুলো। প্রথমে ওরা ভেবেছিল অরণ্য থেকে কিছু শুকনো ডালপালা জোগাড় করে আনবে ফায়ার প্লেসের জ্বালানি হিসেবে, কিন্তু পর মুহূর্তেই ওরা ওদের পরিকল্পনা ত্যাগ করল। সূর্য এখন সম্পূর্ণ অস্তমিত। ঘন অন্ধকার নেমেছে পাইনের অরণ্যে। ওরা জানে যে এই অন্ধকার পাইনের জঙ্গল কখনোই নিরাপদ নয়। সেখানে র্যাটল স্নেক থেকে শুরু করে আরো অনেক বিষধর সাপ ওঁত পেতে থাকে। আমেরিকার দক্ষিণাঞ্চলের এই অরণ্যগুলো এই সমস্ত সাপের দাপটে এক প্রকার তটস্থই হয়ে থাকে। অগত্যা দুই বন্ধু অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরেই অল্প কিছু টিনের খাবার খেয়ে নিজেদের কম্বল বার করল। তারপর আপাদমস্তক মুড়ি দিয়ে শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তিতে দু চোখের পাতায় ঘুম নেমে এলো অচিরেই। গ্রিসওয়েলের স্বপ্নে এবার ধীরে ধীরে এমন কিছু ছবি ঢুকতে শুরু করলো যা ওর স্বপ্নকে মুহূর্তে বদলে দিল এক দুঃস্বপ্নে। সূর্যাস্তের টকটকে লাল আলোতে পুরো বাড়িটা ঝিমিয়ে রয়েছে। দেখা যাচ্ছে অনেক পায়রা। গ্রিসওয়েল আর তার বন্ধু জন ব্র্যানার শুয়ে রয়েছে কম্বল মুড়ি দিয়ে ধুলো মাখা মেঝের ওপর। স্বপ্নের মধ্যেই একটা অজানা ভয় ধীরে ধীরে গ্রাস করতে লাগলো গ্রিসওয়েলকে। সে দেখতে পেল তার চোখের সামনে একটা আধো অন্ধকার ছায়া ঘন ঘর। কোনো একটা অজানা উৎস থেকে সামান্য চাঁদের আলো এসে ঢুকছে ঘরের ভেতর, যদিও ঘরটায় কিন্তু একটাও জানালা নেই। কিন্তু এই মৃদু ধূসর আলোতেও ও স্পষ্ট দেখতে পেল তিনটে মানুষের নিস্তেজ নিথর দেহ। তারা পাশাপাশি ঝুলে রয়েছে ছাদের অন্ধকার থেকে। ব্যাস, প্রচন্ড ভয়ে গ্রিসওয়েলের ঘুমটা ভেঙে গেল। আর ঘুম ভাঙতেই সে দেখল সে শুয়ে রয়েছে ধুলো ভরা মেঝের ওপর কম্বল মুড়ি দিয়ে। ঘুম ভাঙতেই সে একবার দরজার দিকে তাকালো। সিঁড়ির উপর চাঁদের আলো ম্রিয়মান অবস্থায় বসে রয়েছে। সিঁড়ির বেশ কয়েকটা ধাপ ঘরের ভেতর থেকে দেখা যাচ্ছে সেই আলোতে। সে দেখল সিঁড়ির ওপর একটা অস্পষ্ট কুব্জ বিকৃত চেহারার কি যেন একটা সরে গেল। একটা ছায়া মূর্তি। সিঁড়ির ওপর যে জায়গায় চাঁদের আলো স্পষ্টভাবে পড়েছে সেই জায়গায় কিন্তু সেই ছায়ামূর্তিটা একবারও এলো না। মনে হলো সেটা যেন অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে রয়েছে। গ্রিসওয়েলের পঞ্চ ইন্দ্রিয় বলছে জিনিসটার দৃষ্টি ওর আর ওর বন্ধুর দিকেই নিবদ্ধ। কি ওটা? ও যা দেখলো তা কি সত্যি, নাকি নাকি ও এখনো দুঃস্বপ্ন দেখছে? কয়েকবার চোখ পিটপিট করলো গ্রিসওয়েল। তারপর আবারও ভালো করে দৃষ্টিপাত করলো সিঁড়ির দিকে। চাঁদের আলো রয়েছে ঠিক আগের মতোই, কিন্তু কোনো ছায়া মূর্তিকে তো আর দেখা যাচ্ছে না। তবুও স্বপ্নে দেখা দৃশ্যের কথা মনে পড়তেই ওর সারা শরীর প্রচন্ড ভয়ে অবশ হয়ে এলো। মনে হলো ওর পাগুলো যেন কেউ কনকনে বরফের জলে ডুবিয়ে দিয়েছে। গ্রিসওয়েল তার ঘুমন্ত সঙ্গীকে জাগানোর চেষ্টা করল, আর ঠিক সেই মুহূর্তেই একটা অপ্রত্যাশিত শব্দে সে সম্পূর্ণ সজাগ হয়ে উঠল। শব্দটা আসছে উপরের তলা থেকে। হ্যাঁ, উপরের তলা থেকেই একটা শীষের শব্দ, হুইসল। শব্দটা একদিকে কানে এলে যেরকম ভয় করে, অন্যদিকে শব্দটার মধ্যে কেমন যেন একটা অদ্ভুত মোহময়ী মিষ্টতাও রয়েছে। কোনো নির্দিষ্ট সুর আছে বলা যায় না, কিন্তু আওয়াজটা তীক্ষ্ণ,
কেমন যেন ঘোর লাগানো। ভয়ে ক্রিসওয়েল মূর্তির মতো স্থানু হয়ে রইল। মনে হলো ওর যেন আর একটুও নড়াচড়ার ক্ষমতা নেই। কিন্তু ও দেখল ওর বন্ধু জন ব্র্যানার কম্বলের তলায় কেমন যেন ছটফট করে উঠল। আর তারপরেই সে শটান উঠে বসল মেঝের উপর। ঝাপসা আলোয় ক্রিসওয়েল দেখল ব্র্যানারের মোটাসোটা চেহারাটা ছায়ার মতো বসে রয়েছে মেঝের উপর। সে চেয়ে আছে সেই দিকে যেদিক থেকে ভেসে আসছে সেই অদ্ভুতুরে শীষের শব্দ। কি শুনছে ও এত মন দিয়ে? শীষধ্বনি যেন আরো গাঢ়, আরো মধুর এবং আরো শয়তানি রূপ নিল। শুকনো ঠোঁটে গ্রিসওয়েল কোনো রকমে একবার ডেকে উঠল, জন। ও চাইছে জন ব্র্যানারকে চিৎকার করে ডাকতে, বলতে চাইছে উপরে কেউ আছে যে ওদের ভালো চায় না, চাইতে পারে না, একটা অমঙ্গলজনক অস্তিত্ব। ওদের এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে পালাতে হবে, পালাতেই হবে। কিন্তু ওর গলা শুকিয়ে কাঠ, একটা টু শব্দ ওর গলা থেকে বেরোলো না। গ্রিসওয়েল দেখল ব্র্যানার ধীরে ধীরে মেঝের ওপর উঠে দাঁড়ালো। তারপর মেঝেতে বুটের শব্দ তুলে এগিয়ে গেল ঘরের দরজার দিকে। তারপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গোটা হলওয়েটা পার হয়ে সোজা পৌঁছালো সিঁড়ির ল্যান্ডিংয়ে। আর তারপরেই গাঢ় অন্ধকারে মিলিয়ে গেল জন ব্র্যানারের দেহ। গ্রিসওয়েল পক্ষাঘাতগ্রস্তের মতো পড়ে রইল মেঝেতেই। ওর পাগল পাগল লাগছে। এসব কি হচ্ছে এখানে? অমনভাবে শিশি বা কে দিচ্ছে? আর ব্র্যানার, ও হঠাৎ করে সিঁড়ি দিয়ে ওপরে কেন উঠতে গেল? সিঁড়ির যে অংশে চাঁদের ক্ষীণ আলোটা এসে পড়েছে সেই জায়গাটায় এক ঝলক ব্র্যানারকে দেখতে পেল গ্রিসওয়েল। আর তারপরেই ব্র্যানার সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। ওকে দেখে মনে হচ্ছিল ও যেন ঘুমের মধ্যেই হাঁটছে। সমন্যাম্বুলিজম, স্লিপ ওয়াকিং। গ্রিসওয়েল ওকে ডাকতে গেল চিৎকার করে, কিন্তু এবারেও সে পারল না। গলা থেকে ফ্যাঁস ফ্যাঁস করে খানিকটা আওয়াজ হওয়া ছাড়া আর কিছুই বের হলো না তার। সেই অলৌকিক শীষধ্বনি ক্রমশ কমে এলো, আর তারপরেই একসময় সম্পূর্ণ থেমে গেল। ব্র্যানারের পায়ের শব্দ ভেসে আসছে সিঁড়ির ওপর থেকে। গ্রিসওয়েল কান পেতে শুনল সেই পায়ের আওয়াজ দোতলার হলওয়েতে গিয়ে পৌঁছেছে। কাঠের মেঝেতে খচখচ করে শব্দ তুলল সেই পদধ্বনি। তারপর হঠাৎই পায়ের শব্দটা থেমে গেল। মনে হলো যেন এই সমগ্র অন্ধকার রাতটাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে ভয়ানক কিছু ঘটার জন্য। এক থমথমে নিস্তব্ধতা গ্রাস করেছে বিশাল বাড়িটাকে, আর তার পর মুহূর্তেই অকস্মাৎ এক ভয়ানক আর্তচিৎকারে সেই নিস্তব্ধতা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যে অদ্ভুত আড়ষ্টতা এতক্ষণ গ্রিসওয়েলকে গ্রাস করে রেখেছিল তা যেন এক লহমায় কেটে গেল। এক ঝটকায় মেঝেতে উঠে দাঁড়ালো সে। তারপর দরজার দিকে এগিয়ে এসে বাইরে উঁকি দিল। আবারও ব্র্যানারের পায়ের শব্দ শোনা যাচ্ছে দোতলা থেকে। সে ফিরে আসছে। সে কিন্তু প্রাণ ভয়ে ছুটে আসা বা সেরকম কিছু করছে না, বরং এখন তার প্রত্যেকটা পদক্ষেপ যেন অনেক বেশি সাবলীল, ধীর কিন্তু জোরালো। পায়ের শব্দ সিঁড়িতে নামতেই সিঁড়িগুলো মচমচ করে উঠল। নামতে নামতে ব্র্যানার সেই চাঁদের আলো পড়া সিঁড়ির ধাপটাতে আসতেই গ্রিসওয়েল ভয়ে স্তব্ধ হয়ে গেল। এ কে? এ কি ব্র্যানার নাকি অন্য কেউ? আর ওর হাতেই বা ওটা কি? একটা কুঠার না? ও কে নেমে আসছে সিঁড়ি দিয়ে? হ্যাঁ, চাঁদের আলোয় গ্রিসওয়েল স্পষ্ট দেখতে পাচ্ছে এই লোক ব্র্যানারই। কিন্তু তার মুখের দিকে চাইতেই একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো গ্রিসওয়েলের গলা দিয়ে। ব্র্যানারের মুখটা সম্পূর্ণ রক্তশূন্য, ফ্যাকাশে। মাথার থেকে অঝরে রক্ত পড়ছে তার, আর সেই রক্তে ভিজে উঠেছে তার সম্পূর্ণ মুখমণ্ডল। তার চোখ দুটো স্থির, চকচকে। মাথায় এক প্রচণ্ড আঘাতের চিহ্ন, করটি মাঝখান দিয়ে দুভাগ হয়ে গেছে। গ্রিসওয়েলের স্পষ্ট মনে পড়ে না সে কিভাবে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল,
কেবল এটুকু মনে আছে যে উন্মাদের মতো ও অন্ধকার বাড়ির ভেতর সদর দরজা খুঁজছিল। তবু ওর মনে পড়ছিল না যে দরজাটা ঠিক কোন দিকে। বারবার ও ধাক্কা খাচ্ছিল এ দেওয়াল থেকে সে দেওয়ালে। সারা গায়ে জড়িয়ে গিয়েছিল মাকড়সার ঝুল। শেষমেশ কোনো মতে সেই বাড়ির বাইরে বেরোতেই সে দেখতে পেল ঘন অন্ধকার পাইন বনের উঁচু প্রাচীর। চাঁদের আলো বয়ে যাচ্ছে লালচে কুয়াশার মধ্যে দিয়ে। উন্মাদের মতো ছুটতে ছুটতে যখন ও পাকা রাস্তার ওপর নিজের গাড়িটা দেখতে পেল, তখন খানিক স্বাভাবিক চিন্তাভাবনা করার ক্ষমতা ফিরে এলো গ্রিসওয়েলের। যখন চারপাশের পরিবেশটাই সম্পূর্ণ অচেনা, অলৌকিক, অদ্ভুত হয়ে ওঠে, তখন চেনা পৃথিবীর একটা চেনা বস্তু মানুষকে সাহস দিতে পারে। চেনা বস্তুই তখন পরম আপন বলে ঠাহর হয়। কিন্তু গাড়ির দরজা খুলতে যেতেই একটা হাড় হিম করা হিস হিস শব্দে গ্রিসওয়েল থমকে গেল। চাঁদের আলোয় সে স্পষ্ট দেখতে পেল ড্রাইভারের সিটের ওপর গুটিয়ে রয়েছে একটা বিষধর সাপ, আর তার তীক্ষ্ণ দৃষ্টি গ্রিসওয়েলের উপরেই নিবদ্ধ। চেরা জিভটা মুহুর্মুহু মুখের বাইরে বেরিয়ে আসছে সেই সর্পের। প্রচন্ড ভয়ে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো গ্রিসওয়েলের গলা দিয়ে। আর তারপরে এই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে সে আবারও ঊর্ধ্বশ্বাসে ছুটতে আরম্ভ করলো। ওর সমস্ত বাস্তব জ্ঞান চেতনা যেন লোপ পেয়েছে। মাথার ভেতর কেবল একটাই কথা, পালাও পালাও পালাও। যতক্ষণ না ওর শরীরের শেষ শক্তিটুকু নিঃশেষ হয়ে যাচ্ছে, ততক্ষণ ওকে দৌড়তেই হবে, দৌড়তেই হবে। পাইন অরণ্যের অন্ধকার প্রাচীর অবিরত বয়ে চলেছে ওর পাশ দিয়ে। ওর যেন মনে হচ্ছে ও আসলে একই জায়গায় গোল গোল করে ছুটছে, অন্তহীন। এরকম ভাবে ছুটতে ছুটতে হঠাৎই ওর পিছনে আরো একটা কিছুর শব্দ শুনতে পেল, একটা জান্তব শব্দ। মাথাটা পেছনে ঘোরাতেই ও দেখতে পেল পেছন থেকে তড়িৎ বেগে ওর দিকে ছুটে আসছে একটা কুকুর বা নেকড়ে জাতীয় কোনো জন্তু। যদিও স্পষ্ট বোঝা গেল না প্রাণীটা আসলে ঠিক কি, তবুও জিনিসটা চোখগুলো যেন সবুজ আগুনের গোলা। গ্রিসওয়েল ছোটার গতি আরো বাড়ালো। ছুটতে ছুটতে সামনে একটা বাঁক নিতেই ওর কানে এলো ঘোড়ার ফ্রেশার ধ্বনি। ধাক্কা লাগতেই যাচ্ছিল। ঘোড়া চালক কোনো রকমের সামনে নিলেন। তারপর প্রধান্বিত কণ্ঠে ধিক্কার দিয়ে বলে উঠলেন, শালা পাগল নাকি? আর ইউ নাটস? গ্রিসওয়েল হুমড়ি খেয়ে ছিটকে পড়ল রাস্তার উপর। তারপর কোনো রকমে উঠে দাঁড়িয়ে হাঁফাতে হাঁফাতে বলল, আমাকে বাঁচান, ঈশ্বরের দয়ায় আমাকে বাঁচান। যে জিনিসটা ব্র্যানারকে মেরে ফেলেছে সে এখন আমার পিছু নিয়েছে। দেখুন, ওটা আমার পিছনেই আসছে। দুটো জ্বলন্ত চোখ দেখা যাচ্ছে রাস্তার ঠিক ওপারে ঘন ঝোপঝাড়ের ফাঁকে। ঘোড়সওয়ার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন সেই দিকে। তারপর রিভলভার বার করে 6টা গুলি ছুড়লেন পরপর। গুলির ঝলকানি বাতাসে মিলিয়ে যেতেই তিনি লাগামে টান দিয়ে খানিকটা এগোলেন সেই ঝোপের দিকে। তারপর আবারও ফিরে এলেন গ্রিসওয়েলের সামনে। গ্রিসওয়েলের তখন আর দাঁড়িয়ে থাকার অবস্থা নেই। থরথর করে তার সারা শরীর কাঁপছে। তার নিজের শরীরের উপর নিজেরই যেন কোনো নিয়ন্ত্রণ নেই। ঘোড়ার চালক কয়েক মুহূর্তের জন্য কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। তারপর বললেন, আরে এটা তো একটা টিম্বার উলফ। এরা সাধারণত কখনো মানুষকে ধাওয়া বা আক্রমণ করে না। আচ্ছা, আপনার কি মনে হয় জিনিসটা কি অন্য কোনো প্রাণী? গ্রিসওয়েল না জানার ভঙ্গিতে দুর্বলভাবে দুদিকে মাথা নাড়ল। আগন্তুক গভীর সন্দিগ্ধ দৃষ্টিতে একবার গ্রিসওয়েলের উপর চোখ বোলালেন। এখনো তার হাতে ধরা রয়েছে সেই রিভলভার। ভদ্রলোকের উচ্চতা মাঝারি, মাথায় বেশ বড়সড় একটা প্ল্যান্টার্স হ্যাট। পায়ে পড়া বুট দেখলেই বোঝা যায় তিনি এই অঞ্চলেরই মানুষ। তিনি এবার বললেন, ঠিক কি ব্যাপার বলুন তো? এসবের মানে কি? গ্রিসওয়েল অসহায়ভাবে বলল, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার নাম গ্রিসওয়েল। আমি আর আমার বন্ধু জন ব্র্যানার এখানে বেড়াতে এসেছিলাম। রাস্তার একেবারে পেছন দিকে একটা পরিত্যক্ত বাড়িতে আমি আর আমার বন্ধু আজ রাতটা আশ্রয় নিয়েছিলাম। কিন্তু কিছু একটা দুঃস্বপ্নের মতো স্মৃতিগুলো ঝলসে উঠল গ্রিসওয়েলের মনে। ভয়ে তার গলা বুঝে এলো। সে কোনো রকমে বলল, ঈশ্বর, আই মাস্ট বি ম্যাড।
সিঁড়ির ওপর হলদেটে মুখের কিছু একটা ছিল। প্রথমে ভাবছিলাম আমি স্বপ্ন দেখছি, কিন্তু না, যা ঘটেছে তা একেবারে সত্যি। স্বপ্ন নয়, কেউ একজন উপরের তলায় শীষ দিচ্ছিল। ব্র্যানার উঠল, তারপর সম্মোহিতের মতো সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আমি শুনতে পেলাম ও চিৎকার করলো, নাকি অন্য কেউ চিৎকার করলো। তখন ওর হাতে একটা রক্তাক্ত কুঠার। স্যার, আপনি বিশ্বাস করবেন, ও তখন মৃত। মাথাটা দু আধখানা হয়ে গিয়েছে। আমি দেখেছি, উফ, সেই বীভৎস দৃশ্য। আমি ওর মস্তিষ্কের কিছু অংশ দেখতে পেয়েছি স্যার। ওর সারা মুখ তখন লাল হয়ে উঠেছে, কিন্তু ও নেমে আসছে সিঁড়ি দিয়ে ওই অবস্থায়। ঈশ্বর আমার সাক্ষী, জন ব্র্যানার ওপরের হলওয়েতে খুন হয়েছে। তারপর সে মৃত অবস্থায় ওপর থেকে নেমে এসেছে আমাকে মারবার জন্য। ঘোড়া চালক আগন্তুক একটাও উত্তর দিলেন না। ঘোড়ার ওপর ভদ্রলোক পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে রয়েছেন। মাথার বড় টুপিটার কারণে তার মুখে ছায়া পড়েছে ঘন হয়ে, আর সেই কারণেই গ্রিসওয়েল তার মুখের অভিব্যক্তি কিছুই বুঝে উঠতে পারল না। অসহায় স্বরে সে বলে উঠল, আমি জানি আপনি ভাবছেন আমি পাগল, হয়তো তাই। ঘোড়া চালক বললেন, দেখুন, আমি জানি না আমার এই মুহূর্তে ঠিক কি ভাবা উচিত। যদি বাড়িটা পুরনো ব্ল্যাসেনভিল ম্যানের হয়ে থাকে তো সি, আমার নাম বাকনার, এই কাউন্টির শেরিফ আমি। একজন অপরাধীকে অ্যারেস্ট করে পাশের কাউন্টিতেই নিয়ে যাওয়ার ছিল, সেখান থেকেই এত রাতে ফিরছিলাম। ভদ্রলোক এবার ঘোড়া থেকে নামলেন। তার চেহারা এবং মুখমণ্ডলে একটা বলিষ্ঠ ভাব, একটা বিশেষ ব্যক্তিত্ব আছে তার মধ্যে। তাকে দেখলেই বোঝা যায় তার সাথে কেউ অকারণে চ্যালেঞ্জ নিতে আসবে না। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি কি ওই বাড়িতে আরেকবার ফিরে যেতে ভয় পাবেন? প্রস্তাবটা শুনেই গ্রিসওয়েলের বুক কেঁপে উঠল। তবুও সে বলল, ওই ভয়ঙ্কর বাড়িটার কথা মনে পড়লেই আমার শরীর খারাপ লাগছে স্যার। কিন্তু বেচারা ব্র্যানার। কোনো মতে ঢোক গিলে সে বলল, কিন্তু ব্র্যানারের মৃতদেহটা আমাদের খুঁজে বের করতে হবে স্যার। ঈশ্বর, কিন্তু কি খুঁজে পাবো আমরা, যে বাড়িতে মৃত মানুষ? আমরা গিয়ে দেখব বলে তিনি তার খালি রিভলভারে আবারও গুলি ভরে নিলেন। তারপর গ্রিসওয়েলকে সঙ্গে করে পথ চলতে শুরু করলেন। কিছু দূর হাঁটতেই নজরে এলো পাইন অরণ্যের অন্তরালে ঘুমিয়ে থাকা সেই পুরো বাড়িটা। গ্রিসওয়েলের হাত পা ঠান্ডা হয়ে এলো। সে বলল, দেখেছেন, পাইনের কালো অরণ্যের মাঝে বাড়িটাকে কেমন ভুতুরে দেখতে লাগছে। আমরা যখন প্রথমবার বাড়িটাকে দেখেছিলাম তখনও কেমন যেন ভুতুরেই দেখতে লাগছিল। আমরা হেঁটে যখন এগোচ্ছি তখন দেখলাম ঝাঁক ঝাঁক পায়রা বাড়ির বারান্দা থেকে উড়ে গেল। কি পায়রা? বাকনার চমকে তাকালেন গ্রিসওয়েলের দিকে। আপনি পায়রা দেখেছিলেন? কেন বলুন তো স্যার? হ্যাঁ, আমরা অনেক পায়রা দেখেছিলাম এখানে, রেলিংয়ের ওপর বসেছিল। বেশ কিছুক্ষণ তাঁরা দুজনেই নিঃশব্দে পথ চললেন। তারপর হঠাৎই বাকনার বলে উঠলেন, আমার জন্ম, কর্ম, বেড়ে ওঠা সব এই অঞ্চলেই। আমি বোধহয় সারা জীবনে সহস্রবার এই ওল্ড ব্ল্যাসেনভিলের পাশ দিয়ে গিয়েছি, দিনে রাতে বিভিন্ন সময়। আমি কুসমিনকালেও এই বাড়িতে একটাও পায়রা দেখিনি, এমনকি এই অরণ্যের মাঝেও কখনো কোনোদিনও পায়রা তো চোখে পড়েনি। গ্রিসওয়েল হতচকিত হয়ে বলল, স্যার, ঝাঁক ঝাঁক পায়রা ছিল ওখানে। বাকনার ধীর কণ্ঠে বললেন, আমি আগেও দেখেছি, বেশ কিছু লোক জোর গলায় বলেছে সূর্যাস্তের পর ওই বাড়ির বারান্দার রেলিংয়ে তারা ঝাঁকঝাঁক পায়রা দেখেছে। এর মধ্যে প্রত্যেকেই কৃষ্ণাঙ্গ মানুষ ছিলেন, কেবল একজনকে ছাড়া। ওই লোকটা একজন ভবঘুরে ছিল। লোকটা রাতে বাড়ির সামনেটায় আগুন জ্বেলেছিল আর ঠিক করেছিল রাতটা ওইখানেই কাটাবে। আমি সেদিন রাতে ফেরার সময় ওর সাথে কথাও বলেছিলাম, সেও বলেছিল সেও নাকি অনেক পায়রা দেখেছিল সেখানে। আমি পরদিন সকালে আবারও এসেছিলাম, গিয়ে দেখলাম ওর জ্বালানো আগুনের ছাই তখনও হালকা জ্বলছে, ওর টিনের কাপ, ভাজা মাংসের অংশ বিশেষও পড়ে আছে। আর কম্বলটা দেখেই বুঝলাম লোকটা ওইখানেই রাতে শুয়েছিল। কিন্তু লোকটাকে কোথাও দেখতে পেলাম না।
বলা ভালো ওই লোকটাকে কেউ কোনোদিনও আর দেখতে পায়নি। এটা প্রায় 12 বছর আগের ঘটনা। বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ এখানে পায়রা দেখেছেন বটে, তবে এখানে রাত কাটাবার কথা ওনারা ভাবতেও পারেন না। এমনকি এরা সূর্যাস্তের পর এই রাস্তা দিয়ে যাতায়াতই করেন না। ওনাদের বিশ্বাস আসলে ওই পায়রাগুলো ব্ল্যাসেনভিলসদের আত্মা। সূর্যাস্তের পর নরক থেকে নাকি এরা বেরিয়ে আসে। এরা বলে সূর্যাস্তের সময় ওই পশ্চিম আকাশে যে লাল রক্তাভ আলো দেখা যায় তা নাকি আসলে নরকের আলো। আর ওই সময় নরকের দরজা খুলে দেওয়া হয়, আর ঠিক তখনই ব্ল্যাসেনভেলরা পায়রা রূপে উড়ে বেরিয়ে আসে। গ্রিসওয়েল কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, এই ব্ল্যাসেনভিল কারা ছিল? এই অঞ্চলের মালিক ছিলেন এরা। ফ্রেঞ্চ ইংলিশ ফ্যামিলি ওই লুইজিয়ানা পারচেজের আগে এরা ওয়েস্ট ইন্ডিজ থেকেই এসেছিল, কিন্তু সিভিল ওয়ারের সময় এরা এক প্রকার ধ্বংসই হয়ে যায়, যেমনটা অন্যান্যদের সাথেও ঘটেছিল। এরা অনেকেই যুদ্ধের সময় প্রাণ হারায়, পরবর্তীকালে একে একে সকলে মারাও যায়। 1890-এর পর এই বাড়িতে আর তেমন কেউ থাকেনি কোনোদিনও। মিস এলিজাবেথ ব্ল্যাসেনভিলি শেষ মানুষ যিনি এই বাড়িতে থাকতেন, এবং একদিন রাতে হঠাৎই মান্দাত্তার আমলের বাড়িটা থেকে তিনি পালিয়ে যান। এরপর তিনি কখনো আর এই বাড়িতে ফিরে আসেননি। এটা আপনার গাড়ি? গাড়িটার পাশে দাঁড়িয়ে গ্রিসওয়েল ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে রইল পরিত্যক্ত ব্ল্যাসেনভিল ম্যানরের দিকে। ওর মনে হলো জানালার সামনে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে ওরই দিকে লোলুপ দৃষ্টি নিক্ষেপ করে। বাকনার আবারও একই প্রশ্ন করলেন, এটা আপনার গাড়ি? হ্যাঁ, আমারই গাড়ি। সাবধান, ড্রাইভারের সিটের ওপর একটা সাপ ছিল। এখন আর নেই, বললেন বাকনা। তারপর ঘোড়াটাকে বেঁধে রেখে স্যাডল ব্যাগের ভেতর থেকে একটা ইলেকট্রিক টর্চ বার করে আনলেন। বললেন, চলুন একবার দেখা যাক। তিনি ইটের তৈরি রাস্তার উপর দিয়ে এমনভাবে হেঁটে এগোতে লাগলেন যেন কোনো বন্ধুর বাড়িতে যাচ্ছেন। তার চলনে আচরণে ভয়ের লেশ মাত্র নেই। গ্রিসওয়েল জড়সড় হয়ে তার পেছনে পেছনে আসতে লাগলো। তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে অস্বাভাবিকভাবে। চারপাশের পুরনো গাছপালা, মাটি, এসব থেকে একটা পচা গন্ধ উঠে আসছে গ্রিসওয়েলের নাকে। শরীরের ভেতর কেমন যেন একটা গা গুলোনো বমি বমি ভাব হচ্ছে ওর। মনে পড়ছে এসব অঞ্চলের অন্ধকার ইতিহাসের কথা। দাসপ্রথা, অত্যাচার সবকিছু যেন মিশে রয়েছে এই চারপাশের কটু গন্ধে। আগেও ভাবত আমেরিকার দক্ষিণাঞ্চল বড় সুন্দর, রোদ ঝলমলে আবহাওয়া সেখানে, ফুল আর মশলার গন্ধে ভেসে যায় চারদিক। তুলোর খেতে বসে গান গায় একদল কৃষ্ণাঙ্গ। কিন্তু সে কি আবিষ্কার করল? বহুদিনের চাপা পড়ে থাকা অজানা অলৌকিক এক রহস্য, যাকে বলি অন্ধকারের বার্তা বহনকারী। ওক কাঠের তৈরি ভাঙা দরজাটা ঠেলে ওরা বাড়ির ভেতর প্রবেশ করলেন। বাকনারের টর্চের আলোটা হলওয়ের ভেতরে কয়েকবার পাক খেতেই ভেতরের অন্ধকারটা যেন আরো কয়েক গুণ বেশি গাঢ় বলে মনে হলো। আলোটা হলওয়ের মধ্যে ঘুরে তারপর এসে পড়ল সিঁড়ির ওপর। গ্রিসওয়েল দাঁতে দাঁত চেপে নিঃশ্বাস বন্ধ করে রইল। বাকনার বিড়ালের মতো হালকা চালে এগিয়ে গেলেন হলওয়ের ভেতর দিকে, এক হাতে উঁচিয়ে ধরা রিভলভার আর অন্য হাতে টর্চ নিয়ে। টর্চের আলো এবার হলওয়ের মেঝে থেকে ঘরের মেঝের মধ্যে গিয়ে পড়তেই আতঙ্কে চিৎকার করে উঠল গ্রিসওয়েল। দুজনেই দেখল মেঝেতে অজস্র রক্তের ফোঁটা। ব্র্যানার যে কম্বলের তলায় শুয়েছিল, রক্তের দাগ তার উপরেও। বিস্ফারিত চোখে গ্রিসওয়েল দেখল তার কম্বলের ওপর এখনো একজন শুয়ে রয়েছে। ব্র্যানার! তার মুখটা মেঝের দিকে। টর্চের আলোয় এমন বিভৎস দৃশ্য এত কাছ থেকে দেখে গ্রিসওয়েলের মনে হলো ও যেন এই মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলবে। সে দেখল ব্র্যানারের এক হাতে এখনো ধরা রয়েছে সেই কুঠারটা, আর শুধু তাই নয়, কুঠারটা কম্বল ভেদ করে গেঁথে দেওয়া হয়েছে মেঝেতে। কুঠারটা আটকে আছে মেঝের ঠিক সেই জায়গায় যেখানে একটু আগেই মাথা রেখে ঘুমিয়েছিল গ্রিসওয়েল। গ্রিসওয়েল নিজেও বুঝতে পারেনি কখন ওর শরীরটা সম্পূর্ণ অসাড় হয়ে গিয়েছে। সে পড়েই যাচ্ছিল, কিন্তু বাকনার তাকে সঠিক সময় ধরে ফেললেন।
সম্বিত ফিরতেও গ্রিসওয়েল অসুস্থ বোধ করল। সে এখন সবকিছু স্পষ্ট দেখতে এবং শুনতে পাচ্ছে ঠিকই, কিন্তু মাথাটা এতটাই ভারী হয়ে আছে যে তাকে ম্যান্টেল পিসের গায়ে মাথাটা রেখে দাঁড়াতে হলো। বাকনার তাঁর টর্চের জোরালো আলোটা সোজা ফেললেন গ্রিসওয়েলের দিকে। গ্রিসওয়েলের দৃষ্টি একেবারে ঝলসে গেল যেন। চোখ পিটপিট করে সে কোনো রকমে তাকানোর চেষ্টা করলো সামনের মানুষটার দিকে। চোখ ঝলসানো আলো ভেদ করে শোনা গেল বাকনারের কণ্ঠস্বর। গ্রিসওয়েল, আমি তোমাকে তুমি করেই বলছি, ডোন্ট মাইন্ড। দেখো, তুমি আমায় রাস্তায় যা যা বলেছো সেসব কথা একেবারেই বিশ্বাসযোগ্য নয়, সেটা তুমিও জানো। তবে হ্যাঁ, তোমাকে একটা কোনো জন্তু তারা করেছিল এটা সত্যি। তবে সেটা টিম্বার উলফ বা পাগল কুকুর ছাড়া আর কিছুই নয়। তুমি যা যা লুকাচ্ছ তা এখনই আমাকে সব বলে দাও, কারণ যে গল্পটা তুমি আমাকে দিয়েছো তা অন্তত কোর্টে কেউ বিশ্বাস করবে না। বোঝাই যাচ্ছে তুমি তোমার বন্ধুকে হত্যা করেছো এবং সেই কারণে আমাকে তোমার হাতে কিন্তু হাতকড়া পরাতেই হবে। তবে তুমি যদি সব সত্য ঘটনা এখনই স্বীকার করো তবে তোমার শাস্তি কিছুটা কমতে পারে। আচ্ছা গ্রিসওয়েল, ব্যাপারটা তো এইরকম হতে পারে যে তোমার আর তোমার বন্ধুটির মধ্যে কোনো বচসা হয়েছিল, তখন বন্ধুটি এই কুঠার তোমার দিকে ছুঁড়ে মারেই কিন্তু আঘাতটা ফসকে যায় এবং তুমি তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ওর দিকে কুঠারটা ছুঁড়ে দাও। গ্রিসওয়েল আর সহ্য করতে পারল না। সে মুখ ঢেকে নিল দু হাতে, তারপর কোনো মতে বলল, আমি জনকে খুন করিনি। আমরা সেই ছোট্টবেলার বন্ধু, একসাথে স্কুলে পড়তাম। আমি আপনাকে যা যা বলেছি সবটা সত্যি স্যার। তবে আপনি আমার কথা যে বিশ্বাস করতে পারছেন না সেটা আপনার দোষ নয়, কিন্তু ঈশ্বর আমাকে দয়া করুন, এটা যে সত্যি। আলোটা আবারও ঘুরে গেল ব্র্যানারের মৃতদেহের দিকে। গ্রিসওয়েল চোখ বন্ধ করল। আমি যা বুঝতে পারছি, ভিকটিমের হাতে ধরা এই অস্ত্রটা দিয়েই তাকে হত্যা করা হয়েছিল, কারণ মাথার ঘিলু, রক্ত এবং এই ভদ্রলোকের চুল এখানে লেগে রয়েছে। গ্রিসওয়েল, তোমার পক্ষে এখান থেকে মুক্তি পাওয়া কিন্তু মুশকিল আছে। কেন এমন কথা বলছেন কেন স্যার? আত্মরক্ষার্থে এই ঘটনাটা তুমি ঘটিয়েছ সেটা কিভাবে জজ সাহেবের কাছে প্রমাণ করবে বলো তো? ব্র্যানারের মাথা ভেঙে দুহাতখানা হয়ে যাওয়ার পর নিশ্চয়ই সে তোমাকে কুঠারটা ছুঁড়ে মারেনি। অতএব এই জঘন্য ঘটনাটা ঘটানোর পর তুমি নিশ্চয়ই তার মাথা থেকে কুঠারটা বার করেছো এবং তারপর সেটা গেঁথে দিয়েছো মেঝেতে এবং তার সাথে ওর হাতের মুঠিতে ধরিয়ে দিয়েছো অস্ত্রটা, যাতে মনে হয় ও তোমাকে আক্রমণ করেছিল। খুব বোকা বোকা কাজ করে ফেলেছো গ্রিসওয়েল। তোমার অন্য একটা কুঠার ব্যবহার করা উচিত ছিল। আমি ওকে খুন করিনি, তাই আত্মরক্ষার্থে হত্যা করেছি এমন গল্প বানানোর কোনো প্রয়োজন নেই আমার। বাকনার সম্মতিসূচকভাবে মাথা নেড়ে বললেন, এটাই তো আমাকে বিভ্রান্ত করে দিচ্ছে। কেন খুনি এমন অদ্ভুত উদ্ভট গল্প বানাবে নিজেকে বাঁচানোর জন্য? নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এমন গল্প কে ফাঁদবে যেখানে বিশ্বাস করার মতোই কিছু নেই? রক্তের ফোঁটা পড়ে রয়েছে এই ঘরের দরজা থেকে এই পর্যন্ত, অর্থাৎ মৃতদেহ ঘষ্টে এই পর্যন্ত আনা হয়নি। সেটা হলে মেঝেতে রক্তাক্ত মৃতদেহ ছেঁচড়ে নিয়ে যাওয়ার দাগ পড়তো। এখানে সেরকম কিছুই দেখা যাচ্ছে না। তুমি যদি ওকে বাড়ির অন্য কোথাও থেকে মেরে তারপর কোলে করে এই ঘর অবধি নিয়ে আসতে, অবশ্যই তোমার জামা কাপড়ে রক্তের দাগ পড়তো, কিন্তু তোমার জামাতে এক ফোঁটাও রক্তের দাগ নেই। অবশ্য তুমি তোমার কাজ ছাড়ার পর পোশাক বদলে হাত ধুয়ে বেরোতেই পারতে। তবে আমার অভিজ্ঞতা বলছে এই লোক খুব বেশিক্ষণ আগে মারা যায়নি। ভয়ার্ত কণ্ঠে গ্রিসওয়েল বলল, ও উপর থেকে সিঁড়ি দিয়ে নেমে সোজা হেঁটে এসেছে এই ঘরে। ও আমাকে মারতে এসেছিল। আমি জানি ওর একটা উদ্দেশ্য ছিল, আমাকে আমাকে খুন করা, কারণ ওর হাতে আমি এই অস্ত্র দেখেছি। আমার যেখানে শুয়ে থাকার কথা ছিল ঠিক সেইখানে কোপটা মেরেছে ও। আইসি, তো ও যদি তখন হাঁটছিল তবে এখন হাঁটছে না কেন? আমি জানি না, আমি আর ভাবতে পারছি না স্যার। আমার তো ভয় করছে যে ও যখন তখন আবারও মেঝে থেকে উঠে দাঁড়াবে এবং আমাকে মারতে তেড়ে আসবে। যখন নেকড়েটা আমাকে তাড়া করেছিল আমার মনে হয়েছিল জন আমার পেছনে ধাবা করেছে। অমন বিভৎস অবস্থায় কথাগুলো বলতে বলতে গ্রিসওয়েলের যেন দাঁতে দাঁত লেগে যাওয়ার অবস্থা হলো।
বাকনার আবারও তার টর্চের আলোটা দিয়ে ঘরের মেঝে এবং হলওয়ে ভালো করে পরীক্ষা করে বললেন, রক্তের ফোঁটা হলওয়ের মধ্যে দিয়ে সোজা চলে গেছে। এসো তো, আমরা এই ফোঁটাগুলোকে অনুসরণ করে দেখি। গ্রিসওয়েল বলল। ওগুলো উপরতলা থেকে নেমে এসেছে। বাকনার তীক্ষ্ণ দৃষ্টিতে গ্রিসওয়েলের দিকে চেয়ে বললেন, তুমি কি আমার সাথে উপরে যেতে ভয় পাচ্ছ? হ্যাঁ, কিন্তু আমি আপনার সাথে বা একা ওখানে যাবই। যে বেচারা জনকে এভাবে মেরেছে সে এখনো ওখানেই লুকিয়ে আছে। আমার পেছনে থাকো। যদি আমাদের উপর কোনো হামলা হয় সেটা আমিই সামলে নেব। তবে হ্যাঁ, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমার সাথে কিন্তু কোনো চালাকি করতে এসো না। একটা বিড়াল যত দ্রুত লাফায় আমি তার চেয়েও দ্রুত অব্যর্থ গুলি করতে পারি। আমাকে মারার যদি কোনো প্ল্যান তোমার মনে থেকে থাকে তবে সেটা এক্ষুনি ত্যাগ করো। তাতে তোমার লাভের লাভ কিন্তু কিচ্ছু হবে না। বোকার মতো কথা বলবেন না। ডোন্ট বি এ ফুল। কথাটা যেন তীরের মতো ছুড়ল গ্রিসওয়েল। তার কণ্ঠে রাগ আর বিরক্তির ছাপ স্পষ্ট। এই রাগের বহিঃপ্রকাশটা দেখে বাকনার যেন মনে মনে খানিক আশ্বস্তই হলেন। তিনি এখন স্পষ্টই বুঝতে পারছেন যে গ্রিসওয়েল নির্দোষ। শান্ত কণ্ঠে তিনি বললেন, দেখো, তোমাকে আমি স্পষ্ট করেই কয়েকটা কথা বলছি। আমি মনে করি না যে এই জঘন্য অপরাধটা তুমি করেছো। তবে তুমি আমাকে যা যা কাহিনী শুনিয়েছো তার অর্ধেকও যদি সত্যি হয়, আমি বুঝতে পারছি তুমি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছো। কিন্তু বুঝতেই তো পারছো এসব বিশ্বাস করা অত্যন্ত কঠিন কাজ। সুস্থ মস্তিষ্কের কোনো মানুষই এই গল্প কথা বিশ্বাস করবে না। গ্রিসওয়েল আর একটাও কথা বলল না। হলের উপর দিয়ে হেঁটে গিয়ে তারা সিঁড়ির নিচে এসে থামলেন। সিঁড়ির ওপর জমে থাকা শতাব্দী প্রাচীন ধুলোর ওপর লাল ফোঁটাগুলো আরো স্পষ্ট আর গাঢ় দেখাচ্ছে এখন। এই যে মানুষের পায়ের ছাপ। অস্ফুটে বললেন বাকনা। খুব সাবধানে এসো। এই ছাপগুলো ভালো করে পরীক্ষা করে দেখতে হবে আমাকে। আমাদের পায়ের ছাপে এগুলো যেন নষ্ট হয়ে না যায়। দেখা যাচ্ছে একজোড়া পায়ের ছাপ দোতলায় উঠে গিয়েছে, আরেক জোড়া নিচে নেমে এসেছে। কিন্তু এগুলো তো তোমার পায়ের দাগ নয়। ব্র্যানারের চেহারা তোমার তুলনায় অনেক বড় সড়ো। সিঁড়ির রেলিংয়েও রক্তমাখা হাতের ছাপ রয়েছে, অর্থাৎ রক্তাক্ত হাত রেলিংয়ের উপরে রেখে নেমে এসেছে উপর থেকে। ও মৃত অবস্থায় সিঁড়ি বেয়ে নেমে এসেছে। এক হাতে রেলিংয়ের ওপর ভর দিয়েছে, অন্য হাতে অস্ত্র ধরে সোজা নেমে এসেছে আমাকে। অথবা ওকে কেউ নামিয়ে নিয়ে এসেছে। বিড়বিড় করে বললেন বাকনা। কিন্তু কেউ যদি ওকে মৃত অবস্থায় নামিয়ে নিয়ে আসে, তাহলে সেই ব্যক্তির পায়ের ছাপ কোথায়? দুজনে উপরের হলওয়েতে উঠে এলেন। জায়গাটা বিশাল, সম্পূর্ণ ফাঁকা। চারপাশ ধুলোর পুরো আস্তরণে ঢাকা। ঝাপসা হয়ে যাওয়া জানালার শার্সি ভেদ করে চাঁদের আলোও আসতে পারছে না ভেতরে। বাকনারের টর্চের আলো এই জায়গার অন্ধকারের সঙ্গে মোকাবিলা করার জন্য যথেষ্ট নয়। এই নির্ভীত অন্ধকারে বেচারা জন ব্র্যানার অমনভাবে মারা গেছে ভাবতেই আবারও কেঁপে উঠল গ্রিসওয়েল। বাকনার টর্চের আলোয় এদিক ওদিক দেখতে লাগলেন। পায়ের ছাপগুলো হলের মধ্যে দিয়েই চলে গেছে। এই একই পায়ের ছাপ সিঁড়ি দিয়ে উঠেছে এবং নেমেছে, কিন্তু একটাই পায়ের ছাপ। ঈশ্বর! গ্রিসওয়েল বাকনারের ঠিক পিছনেই দাঁড়িয়ে তার সাথে মেঝে পরীক্ষা করছিল। তাঁরা দুজনেই দেখলেন সিঁড়ি থেকে কয়েক ফুট দূরে ব্র্যানারের পায়ের চিহ্নগুলো আচমকাই যেন থমকে দাঁড়িয়ে গেছে, আর তারপরেই তার ফিরতি পায়ের ছাপ পড়েছে সিঁড়ির উপর। কিন্তু যে নির্দিষ্ট জায়গাতে ব্র্যানারের পায়ের ছাপ আচমকাই থেমে গিয়েছে, ঠিক সেইখানে ধুলোর ওপর জমে রয়েছে অনেকখানি রক্তের ছোপ। আর এই রক্তের ছোপের পাশেই দেখা মিলল আরও নতুন একজোড়া পদচিহ্নের। ব্র্যানারের এবং নতুন পায়ের ছাপ মিশেছে একই জায়গায়। এই নতুন ছাপগুলো খালি পায়ের দাগ। শুধু তাই নয়, এই পদযুগল আকারে অনেকটাই সরু এবং আঙুলগুলো ছড়ানো। বুড়ো আঙুলের থেকে বাকি 4 আঙুলের ব্যবধান অপেক্ষাকৃত বেশি। বাকনার ঝুঁকে পড়ে সেগুলো মন দিয়ে পরীক্ষা করতে লাগলেন। বললেন, ব্র্যানার এবং এই পায়ের ছাপগুলো এই জায়গাতে এসেই মিশেছে, এবং এইখানেই এত রক্ত এবং তোমার বন্ধুর মস্তিষ্কের কিছু অংশ এখনো পড়ে রয়েছে। অর্থাৎ ব্র্যানারকে এই স্থানেই কুঠার দিয়ে হত্যা করা হয়। খালি পায়ের দাগ যেমন হলওয়ের অন্ধকার থেকে বেরিয়ে এসেছিল,
আবার সেই দিকেই ফিরে গিয়েছে এবং ব্র্যানারের পায়ের ছাপ নেমে গিয়েছে সিঁড়ি দিয়ে নিচে। বাকনার জুতো ছাড়া পায়ের দাগ দেখাতে গিয়ে অন্ধকার হলওয়ের ভেতর তার টর্চের আলো ফেললেন। পাতলা সরু পায়ের দাগ অন্ধকারে মিলিয়ে গেছে। অন্যদিকে হলওয়ের এক ধারে কতগুলো বন্ধ দরজা দেখা গেল। সেই বন্ধ দরজার ওপারে কি রহস্য লুকিয়ে আছে তা বাকনার বা ক্রিসওয়েল কারোরই জানা নেই। বাকনার মৃদু স্বরে বললেন, তোমার বলা এই উদ্ভট গল্পটা সত্যি বলেই মনে হচ্ছে। এই পায়ের ছাপগুলো কখনোই তোমার হতে পারে না, কারণ এগুলো দেখে মনে হচ্ছে এগুলো কোনো মহিলার পায়ের ছাপ। হতে পারে দোতলা থেকে ভেসে আসা হুইসেল শুনে ব্র্যানার ঘুম থেকে উঠে এখানে দেখতে এসেছিল যে ব্যাপারটা ঠিক কি ঘটেছে, আর সেই মুহূর্তেই তার সাথে দেখা হয়ে যায় খুনির। অন্ধকারে আততায়ী তাকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু ব্যাপারটা যদি এই রকমই হয়ে থাকে, তবে ব্র্যানারের মৃতদেহ কেন এইখানেই পড়ে নেই যেখানে তাকে হত্যা করা হয়েছিল? তাহলে কি তার মাথায় ওই রকম মারণ আঘাতের পরেও সে কিছুক্ষণ বেঁচে ছিল এবং তখন সে ওই কুঠারটা হত্যাকারীর হাত থেকে ছিনিয়ে নিয়ে কোনো রকমে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছিল? ক্রিসওয়েল ভয়ার্ত কণ্ঠে বলল, এটা হতে পারে না। আমি ওকে দেখেছি স্যার, ও মৃত ছিল। ওই রকম আঘাত পেয়ে কেউ কেউ বেঁচে থাকতে পারে না। না, আমি তোমার কথা মানছি গ্রিসওয়েল, কিন্তু এই গল্প কোর্টে অন্তত কেউ বিশ্বাস করবে না। আপাতভাবে এই সমস্ত কিছু পাগলের প্রলাপ ছাড়া তো আর কিছুই নয়, অথবা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অত্যন্ত সুকৌশলী উপায়। ওয়েল, চলো আমরা ওই সরু পদযুগলের দাগ অনুসরণ করে হলওয়ের ভেতরের দিকে এগোই। কি এটা কি হচ্ছে? দুজনেই দম বন্ধ করে দেখলেন বাকনারের টর্চের আলো হঠাৎই নিভে আসছে। সেই আলো মুহূর্তেই ক্ষীণ থেকে ক্ষীণতর হতে শুরু করলো। আরে, টর্চের ব্যাটারি তো একেবারে নতুন। এই প্রথমবার বাকনারের কণ্ঠে ভয়ের আভাস পেল ক্রিসওয়েল। বাকনার বললেন, চলো, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, কুইক! টর্চের আলো ক্ষীণ হতে হতে এখন একেবারে নিভু নিভু লাল রং নিয়েছে। বাকনার এবং ক্রিসওয়েল উভয়ই হুড়মুড়িয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। বাকনারের হাতে উঁচিয়ে ধরা রিভলভার। এমন সময় অন্ধকারের বুক চিরে ক্রিসওয়েল শুনতে পেল দরজার শব্দ। এক অবর্ণনীয় ভয়ের অনুভূতি যেন চেপে ধরল ক্রিসওয়েলকে। বাকনারও ভয়গ্রস্ত, চিন্তিত। ক্রিসওয়েলের মনে হলো একতলার মেঝেতে পড়ে থাকা লাশটাই কি আবারও উঠে দাঁড়িয়েছে। এবার হয়তো আর নিস্তার নেই ওদের, আর নিস্তার নেই। দুজনে কোনো রকমে নিচে নেমে এলেন। নিচে নামতেই টর্চটা আবারও আগের মতোই উজ্জ্বল হয়ে উঠল। বাকনার একবার পেছনে ফিরে উপর দিকে দেখে নিয়ে বললেন, যা ঘটলো তা কখনোই স্বাভাবিক নয়। জায়গাটা ভুতুড়ে। দ্য ড্যাম থিং ওয়াজ কনজিউরড। স্যার, লাইটটা ঘরের মধ্যে ফেলুন, আমাদের দেখতে হবে যখন ওখানে। কথাটা শেষ করতেও যেন ভয় করল ওর। যদিও বাকনার বুঝলেন যে সে আসলে কি বলতে চাইছে। টর্চের আলোটা ঘরের মধ্যে ফেলতেই একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো ক্রিসওয়েলের মুখ থেকে। কোনো রক্তাক্ত মৃতদেহ যথাস্থানে আছে দেখে যে কখনো এমন স্বস্তির অনুভূতি হতে পারে তা ক্রিসওয়েল আগে কখনো কল্পনাও করতে পারেনি। বাকনার চোয়াল শক্ত করে বললেন, তোমার বন্ধু এখনো এইখানেই রয়েছে। যদি সে মৃত্যুর পর সত্যি হেঁটে এই পর্যন্ত এসে থাকে, তারপর সে আর এখান থেকে নড়েনি। কিন্তু দোতলায়। বাকনার আবারও টর্চের আলোটা সিঁড়ির দিকে ঘোরালেন। দাঁতে দাঁত চেপে খানিকক্ষণ কি যেন ভাবলেন তিনি। হাতের রিভলভারটা উঁচিয়ে ধরলেন। ক্রিসওয়েল অনায়াসেই বুঝল এই পুলিশ ভদ্রলোকটি আবারও দোতলায় ফিরে যেতে চাইছেন, বুঝতে চাইছেন সেখানকার রহস্য। কিন্তু বর্তমান পরিস্থিতি বিচার করে তিনি নিজেকে সংবরণ করলেন। বললেন, এই মুহূর্তে ওই অন্ধকারে ফিরে যাওয়াটা চরম বোকামির হবে। আমি বুঝতে পারছি এই বাড়িটা নিঃসন্দেহে কোনো গন্ডগোলের, এবং একই সাথে আমি এই কথাও বিশ্বাস করি না যে তুমি ব্র্যানারকে মেরেছ। যা বা যে ব্র্যানারকে হত্যা করেছে সে এখনো ওই দোতলায়
অন্ধকারে লুকিয়ে রয়েছে। তুমি যা যা বলেছিলে তার মধ্যে বাস্তবতার ছোঁয়া ছিল না ঠিকই, তবে একইভাবে আমার টর্চের নতুন ব্যাটারির ওইভাবে হঠাৎ করে কমে যাওয়াটা, এটাও ঠিক বাস্তব দিয়ে বিচার করা যায় না। আমার মনে একটা অদ্ভুত বিশ্বাস জন্মেছে, দোতলায় যে আছে সে কখনোই মানুষ হতে পারে না। ইতিপূর্বে অন্ধকারে তদন্ত চালাতে আমার কখনো ভয় করেনি, তবে আজ আজ তা করছে বই কি। তাই সূর্যের আলো ফোটার আগে আমি আর ওখানে ফিরে যাচ্ছি না। আমরা ঠিক বাড়ির বাইরেটা বসেই অপেক্ষা করব। বাকনার সদর দরজার দিকে মুখ করে বাড়ির সামনের রেলিং এর উপর বসলেন। তার রিভলভার ঝুলে রয়েছে আঙুলের ফাঁকে। গ্রিসওয়েল বসলো তার একেবারে কাছাকাছি, একটা ভাঙা জরাজীর্ণ পিলারে পিঠ দিয়ে। চোখ দুটো বুঝে এলো গ্রিসওয়েলের। শেষ রাতের ঠান্ডা বাতাস যেন তার অনবরত পিটতে থাকা মস্তিষ্ককে খানিক স্বস্তি দিতে চাইছে। এই অচেনা অঞ্চল তার জীবনে ঝড়ের মতো বয়ে এনেছে এক মিষ্কালো ভয়াবহতা। জন ব্র্যানার, তার মর্মান্তিক মৃত্যু, দুর্বিষহ রাত, এই সমস্ত কিছু নিয়ে ভাবতে ভাবতেই কখন যেন ঘুম নেমে এলো গ্রিসওয়েলের চোখ জুড়ে। ঘুম যখন ভাঙল তখন ভোরের হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বিঁধছে শরীরের প্রত্যেকটা হাড়ে। পাইনের অরণ্যের ফাঁকে দানা বেঁধে বসে রয়েছে ঘন কুয়াশার আস্তরণ। বাকনারের ধাক্কায় আচমকাই চোখ খুলল গ্রিসওয়েল। উঠে পড়ো, উঠে পড়ো, ভোরের আলো ফুটে গেছে। গ্রিসওয়েল উঠতে গিয়ে টের পেল ওর সারা শরীরে অসহ্য ব্যথা। ওর বয়স যেন এক লহমায় অনেকখানি বেড়ে গিয়েছে। সে বলল, চলুন, আমি দোতলায় যেতে প্রস্তুত। আমি ইতিমধ্যেই সেখান থেকে ঘুরে এসেছি। উষার মৃদু আলোতে জ্বলজ্বল করছে বাকনারের চোখ দুটো। আমি তোমাকে জাগাইনি, ভোরের আলো ফুটতেই আমি চলে গিয়েছিলাম সেখানে, কিন্তু সেখানে আমি কিচ্ছু পাইনি। সেই খালি পায়ের দাগ নেই। নেই মানে? নেই মানে উধাও। সারা হল জুড়ে ধুলো ছাড়া আর কিচ্ছু নেই। এখন আর কিছুই ট্র্যাক করা সম্ভব নয়। আমরা যতক্ষণ বাইরে বসেছিলাম সেই সময়টুকুর মধ্যেই সমস্ত এভিডেন্স কেউ যত্ন সহকারে মুছে দিয়েছে, অথচ আমি এখান থেকে কিছুই টের পাইনি। আর শুধু উপরেই নয়, আমি সারা বাড়ি টহল দিয়েছি, নট এ সাইন অফ এনিথিং। বাকনারের অনুপস্থিতিতে গ্রিসওয়েল এখানে একা বসে ঘুমোচ্ছিল, এটা ভাবতেই সে কেঁপে উঠল। বলল, এবার আমাদের কি করণীয়? পায়ের ছাপ যখন মুছে গিয়েছে তখন আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার শেষ উপায়টাও যে হারিয়ে গেল স্যার। এখন আমাদের ব্র্যানারের মৃতদেহ কাউন্ট্রিতে নিয়ে যেতে হবে। শোনো, যা কথা বলবার আমি বলবো। অথরিটি যদি আসল ঘটনা জানতে পারে তবে তারা কোনো মতেই তোমার কথা বিশ্বাস করবে না, এবং ফলস্বরূপ তোমাকেই শাস্তি পেতে হবে। ব্যাপারটা আমাকেই হ্যান্ডেল করতে হবে। আমি তোমাকে অ্যারেস্ট করব না, শুধু একটাই কথা, টাউনে গিয়ে তুমি এখানে ঘটে যাওয়া কোনো ঘটনা ভুলেও কাউকে বলতে যাবে না, তাহলে কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারবো না। আমি ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে বলবো যে জন ব্র্যানার খুন হয়েছে কোনো অজানা আততায়ীর হাতে। হত্যাকারী এক বা একের বেশিও হতে পারে, এবং সাথে এও জানাবো যে এই কেস আমি নিজে হ্যান্ডেল করছি। এবার আমাকে একটা কথা বলো তো, তুমি এই বাড়িতে আমার সাথে আরেকবার ফিরে যেতে রাজি? আমি চাই একটা রাত আমি ওই ঘরেই কাটাই, যে ঘরে তুমি আর জন ব্র্যানার গত রাতে ঘুমিয়েছিলে। প্রস্তাব শুনে গ্রিসওয়েলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তবুও সে মনের ভাব যথাসম্ভব চেপে রেখে দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমি রাজি। বেশ, নাও, এবার মৃতদেহটাকে মুড়িয়ে তোমার গাড়ি পর্যন্ত নিয়ে যেতে আমাকে সাহায্য করো। গ্রিসওয়েল জন ব্র্যানারের রক্তশূন্য মুখমণ্ডলের দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর নিজেকে সামলে নিয়ে বাকনারের সাথে কাজে লেগে পড়ল। পাইন গাছের ঘন অরণ্যের পাশ দিয়ে সোজা চলে গেছে পুরনো এবড়ো-খেবড়ো রাস্তাটা। তার উপর দিয়ে আবারও চলেছে নিউ ইংল্যান্ডের লাইসেন্স প্লেট লাগানো একটা গাড়ি। গ্রিসওয়েলের শারীরিক বা মানসিক কোনো অবস্থাই অন্তত স্টিয়ারিংয়ে বসার মতো নয়।
তার চোখ মুখের হাল একেবারে বিধ্বস্ত। কাউন্টার সিটেও তাকে অনেক প্রশ্নের ধাক্কা সামলাতে হয়েছে। সারাদিন কোথাও এক মুহূর্তের জন্য দু চোখের পাতা এক করতে পারেনি সে। খাওয়া দাওয়াও তেমন কিছু হয়নি, যেটুকু হয়েছে তা ও কেবল উদরস্থ করেছে। তার স্বাদ গন্ধ কিছুই উপভোগ করতে পারেনি। নীরবতা ভেঙে বাকনার বললেন, আমি বলেছিলাম তোমাকে ব্লাসেনভিলদের সম্পর্কে আমি বলবো। এরা ছিল অত্যন্ত দাম্ভিক, নিষ্ঠুর, স্বার্থপর একটা পরিবার। এরা দাসপ্রথায় বিশ্বাস করত এবং কৃষ্ণাঙ্গদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করত। এদের মধ্যে অন্যতম নিষ্ঠুর একজন মহিলা ছিলেন, তার নাম ছিল মিস সেলিয়া। এই মহিলাই এদের পরিবারের শেষ বংশধর, যিনি এই দেশে, এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন, এই ম্যানর হাউসেই। শোনা যায় দাস প্রথার মতো জঘন্য প্রথা আইন করে বন্ধ করে দেওয়ার পরেও এই মহিলা তার কৃষ্ণাঙ্গ মেয়েদের সাথে চরম দুর্ব্যবহার করতেন, অত্যাচারও করতেন, চাবুক পেটা করতেও ছাড়তেন না। বুঝতেই পারছো, এই মহিলা অত্যন্ত জঘন্য একজন মানুষ ছিলেন। এখানকার কৃষ্ণাঙ্গরা বিশ্বাস করে ওই ব্লাসেনভিলদের দুরাত্মা পাইন অরণ্যের মাঝে ওত পেতে থাকে। এরপর সিভিল ওয়ারের সময় পরিবারের অধিকাংশই মারা যান। এছাড়াও দাসপ্রথার বিলুপ্তির পর এদের ব্যবসারও ক্ষয়ক্ষতি হয়েছিল বিস্তর, ফলে দারিদ্র গ্রাস করেছিল এদের। শেষমেশ 4 বোন এই ম্যানর হাউসেই পড়ে রইল। এরা কেউই বাইরের লোকজনের সাথে তেমন যোগাযোগ রাখত না, কারণ এরা একদিকে ছিল অত্যন্ত অহংকারী, অন্যদিকে এরা এদের দারিদ্র্যের জন্য অত্যন্ত লজ্জিতও ছিলেন। ভাড়ারে টান পড়লে কোনো কৃষ্ণাঙ্গকে ডেকে টাউন থেকে প্রয়োজনীয় জিনিসপত্র, আনাজপাতি ইত্যাদি আনিয়ে নিত, যদিও কৃষ্ণাঙ্গরা এদের বাড়ির চৌকাঠও মারাত না। কিন্তু এরপর মিস সেলিয়া এসে এই 4 বোনের সাথে এইখানেই বসবাস শুরু করলেন। ভদ্রমহিলা এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজ থেকে। ওনার বয়স তখন 30-এর ঘরে, অতীব সুন্দরী। 4 বোন দরকারে স্থানীয় কৃষ্ণাঙ্গদের ডাকলেও এই মহিলা কিন্তু কৃষ্ণাঙ্গদের সাথে কোনোভাবেই কোনো সংস্রব রাখলেন না, বরং তিনি তার সাথে একটি কৃষ্ণাঙ্গ মেয়েকে মেয়েড হিসেবে নিয়ে এসেছিলেন। বুঝতেই পারছো, এই মহিলা মেয়েটির জীবন দুর্বিষহ করে তুলেছিল সে। অত্যাচারের একটুও খামতি ছিল না। বহুদিন আগে এক বৃদ্ধের কাছ থেকেই শুনেছিলাম মিস সেলিয়া মেয়েটিকে গাছের সাথে বেঁধে ঘোড়ার চাবুক দিয়ে মারধর করত। এরপর একদিন হঠাৎই মেয়েটি নিরুদ্দেশ হয়ে যায়। সকলেই বুঝতে পারে যে সে পালিয়ে গিয়েছে। 1890 সালের বসন্তকালে একদিন হঠাৎ এই বাড়ির কনিষ্ঠতম মেয়েটি অর্থাৎ মিস এলিজাবেথ প্রথমবার নিজে টাউনে এসেছিলেন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। সে বলেছিল এখন ওখানে আর কোন কৃষ্ণাঙ্গকেই পাওয়া যায় না যার মাধ্যমে জিনিসপত্র তারা আনতে পারবে, তাই সে নিজেই এসেছে টাউনে। সে আরও জানায় যে তার পিসি মিস সেলিয়া নাকি তাদের কিছু না জানিয়েই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। তারা 3 বোনেই বিশ্বাস করে যে পিসি আবারও ওয়েস্ট ইন্ডিজেই ফিরে গেছেন, কিন্তু মিস এলিজাবেথ মনে করে তার পিসি নাকি ওই বাড়িতেই কোথাও রয়েছেন। সবাই বলে তাকে নাকি ভীষণ বিভ্রান্ত দেখাচ্ছিল। এরপর সে আর কোনো কথা না বাড়িয়ে মালপত্র নিয়ে বাড়িতে ফিরে যায়। এর মোটামুটি 1 মাস পর একজন কৃষ্ণাঙ্গ টাউনে এসে জানায় যে এখন নাকি মিস এলিজাবেথ ওই মস্ত বাড়িতে সম্পূর্ণ একা থাকে। তার 3 বোনই নাকি এক এক করে প্রত্যেকেই বাড়ি ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তারা কেউই কিছু জানিয়ে যায়নি। মিস এলিজাবেথও জানেন না যে তারা কোথায় গেছে এবং তার ওই বাড়িতে একা থাকতে ভীষণ ভয় করে। কিন্তু বেচারির আর কোথাও যাওয়ারও নেই। ওই ম্যানর হাউস ছাড়া আর কোনো বাসস্থানও তার নেই। একই সাথে তার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ নেই। কৃষ্ণাঙ্গ লোকটি এও জানিয়েছিল যে মিস এলিজাবেথ নাকি ভয়ে রীতিমতো কুঁকড়ে থাকে। সে নাকি রাতে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে সারা রাত মোমবাতি জ্বালিয়ে ঘুমোয়। সেদিন রাতে ভয়ঙ্কর ঝড় উঠেছিল। মিস এলিজাবেথ রুদ্ধশ্বাসে তার নিজের ঘোড়া ছুটিয়ে এসে থামলেন টাউনের বড় রাস্তায়। ভয়ে তখন তার প্রায় মৃতপ্রায় অবস্থা। বড় রাস্তায় উঠেই সে ঘোড়া থেকে পড়ে গিয়েছিল। স্থানীয় মানুষের পরিচর্যায় তার যখন জ্ঞান ফিরল, তখন তার আর কথা বলার শক্তিও নেই।
পরে সে জানালো সে নাকি তার 3 বোনকে মৃত অবস্থায় খুঁজে পেয়েছে। তারা নাকি এক গুপ্ত ঘরের ছাদ থেকে ঝুলছিল। আর শুধু তাই নয়, সে আরো বলল কেউ নাকি হাতে কুঠার নিয়ে তাকে তাড়া করেছিল, কিন্তু সে কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে ঘোড়া ছুটিয়ে পালিয়ে এসেছে। কথাগুলো বলতে বলতেও তার নাকি পাগলের মতো অবস্থা হয়েছিল। যে তাকে তাড়া করেছিল সে নাকি একজন মহিলা, এবং তার মুখের রং নাকি হলদেটে। প্রায় 100 লোক দলবল নিয়ে সেই মুহূর্তেই ম্যানারের উদ্দেশ্যে রওনা হয়। তারা সমগ্র বাড়িটাকে তন্ন তন্ন করে খুঁজেছিল, কিন্তু তারা সেরকম কোনো গুপ্তঘর খুঁজে পায়নি যেখানে সেই 3 বোনের মৃতদেহ রয়েছে। কিন্তু তারা সিঁড়ির নিচে একটা দরজার ফ্রেমে একটা কুঠার গোজা অবস্থায় দেখেছে, এবং সেখানে মিস এলিজাবেথের চুলের কিছু অংশও লেগেছিল। মিস এলিজাবেথ আগে থেকেই জানিয়েছিলেন যে কুঠারের আঘাত তার চুল ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। লোকজন মিস এলিজাবেথকে বলেছিল সে যেন তাদের সাথে একটিবার ওই বাড়িতে ফিরে গিয়ে ওই গুপ্ত ঘরটা দেখিয়ে দেয়, কিন্তু এই প্রস্তাব শুনতেই তারা একেবারে উন্মাদগ্রস্ত অবস্থা হয়। সে আর কিছুতেই ওই বাড়িতে অন্তত ফিরবে না। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর মিস এলিজাবেথ একটু ধাতস্থ হলে স্থানীয় মানুষেরা টাকা পয়সা চাঁদা তুলে তার হাতে তুলে দেয়। যদিও ব্যাপারটা তার আত্মসম্মানে আঘাত হানছিল, সে কিছুতেই টাকা নিতে চাইছিলেন না। তাই স্থানীয় লোকজন তাকে বলল সে যেন এই টাকা ধার হিসেবেই গ্রহণ করে, পরে সুযোগ হলে তিনি তার ধার শোধ করে দেবেন। এই প্রস্তাবে এলিজাবেথ রাজি হয় এবং টাকা পয়সা নিয়ে ক্যালিফোর্নিয়া চলে যায়। সে আর কোনোদিনও এখানে ফিরে আসেনি, তবে সে পরে একটা সময়ে ধারের টাকা শোধ করে পাঠিয়ে দিয়েছিল। শোনা যায় সে নাকি ক্যালিফোর্নিয়াতেই বিয়ে করে এবং ওখানেই থাকত। এ বাড়ি কোনোদিনও বিক্রিও হয়নি, কেউ কেনার ইচ্ছাও প্রকাশ করেনি। এলিজাবেথ যেভাবে এই বিশাল বাড়িটাকে ফেলে গিয়েছিল সেইভাবেই রয়ে গিয়েছে বাড়িটা। তবে হ্যাঁ, কিছু ছিচকে জাতীয় চোর বাড়িতে ঢুকে আসবাবপত্র তুলে নিয়ে গিয়েছিল। এরা প্রত্যেকেই সূর্য ওঠার পর বাড়িতে ঢুকেছিল এবং দিনের আলো থাকতে থাকতেই সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। সবটা শোনার পর গ্রিসপেল জিজ্ঞেস করলো, এখানকার লোকজন মিস এলিজাবেথের বলা এই গল্প বা ঘটনা সম্পর্কে কি বলেছিল? তাদের মতামত কি ছিল? স্থানীয় মানুষজন ভেবেছিল যে মেয়েটার বয়স কম, একা অত বড় বাড়িতে থাকতে থাকতে হয়তো তার মাথায় গন্ডগোল হয়ে গিয়েছিল। তবে কেউ কেউ বিশ্বাস করত ওই কৃষ্ণাঙ্গ মেয়েটি অর্থাৎ জোয়ান আদৌ কোথাও পালিয়ে যায়নি, বরং নিজের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই জঙ্গলেই কোথাও লুকিয়েছিল সে, এবং সুযোগ বুঝে মিস সেলিয়া সহ এলিজাবেথের 3 বোনকে হত্যা করেছিল। সারা অরণ্য চিরুনি তল্লাশি চালিয়েও কাউকে পাওয়া যায়নি অবশ্য। যদি ওই ম্যানার হাউসে সত্যি সত্যি কোনো গুপ্ত ঘর থেকে থাকে, তবে সেখানে ওই মেয়েটি লুকিয়েছিল এমনটাও হতে পারে। সে এতগুলো বছর এভাবে ওই গুপ্ত ঘরে লুকিয়ে আছে, এটা কখনোই সম্ভব নয়। ওই বাড়িতে যে আছে সে আর যাই হোক মানুষ হতে পারে না। বাকনার হঠাৎই মাঝপথে এক জায়গায় গাড়ির স্টিয়ারিং ঘোরালেন। মূল রাস্তাকে বাঁ দিকে ফেলে গাড়ি প্রবেশ করলো ডান দিকের পাইন অরণ্যের মধ্যে দিয়ে চলে যাওয়া একটা কাঁচা রাস্তায়। গ্রিসওয়েল বলল, আরে আপনি কোথায় যাচ্ছেন স্যার? এখান থেকে মাইলখানেক দূরে একজন কৃষ্ণাঙ্গ অশীতিপর বৃদ্ধ থাকে। আমার তার সাথে একবার কথা বলা প্রয়োজন। আমরা যার পেছনে ধাওয়া করার চেষ্টা করছি তা আমাদের মতো সাদা চামড়ার লোকেদের বোঝার ঊর্ধ্বে। কৃষ্ণাঙ্গরা কিছু বিষয়ে আমাদের থেকে অনেক বেশি জানে। এই বুড়োটার বয়স প্রায় 100-র কাছাকাছি। এই বুড়ো যখন একজন কিশোর বালক ছিল তখন থেকে তার গুরু তাকে নানান শিক্ষা দিয়েছে। এই বুড়ো বহু জায়গায় ভ্রমণও করেছে এবং এমন জায়গায় সে গেছে যা আমরা কখনো চোখেই দেখিনি। সবাই বলে ওই লোক একজন ভুডু, ইজ এ ভুডু ম্যান। ভুডু শব্দটা শুনতেই গ্রিসপেল কেঁপে উঠল। মনে একরাশ অস্বস্তি নিয়ে সে চেয়ে রইল ঘন পাইন অরণ্যের দিকে। পাইনের গন্ধের সাথে মিশে রয়েছে না জানা বহু লতাগুল্মের ঘ্রাণ, কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায়
এ কেবল অরণ্যের নিজস্ব গন্ধ নয়, বরং পচা পুরনো অদ্ভুত একটা গন্ধ। আবারও গ্রিসওয়েলের মনে ফিরে এলো একটা ভারী ভাব। সে মৃদু স্বরে বলল, ভুডু? আমি কখনো ভাবতেই পারিনি যে এই অঞ্চলের সাথে কালো জাদুর সম্পর্ক থাকতে পারে। আমার ধারণা ছিল কালো জাদু, ডাকিনী বিদ্যা এসব সালেমের অন্ধকার গলিঘুঁচিতেই আবদ্ধ। খুব পুরনো টাউনগুলো ছাড়া এসব জাদুবিদ্যা প্র্যাকটিস আর কোথাও হতো বলে তো জানতাম না। গাড়িতে ব্রেক কষলেন বাকনা। বললেন, এই যে ওল্ড জেকবের কুটির। গ্রিসওয়েল দেখল আকাশ ছোঁয়া মহিরুহের পদপ্রান্তে একটা ছোট্ট কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরটা লতাগুল্ম আর মসের চাদরে ঢাকা। স্যাঁতস্যাঁতে ভেজা একটা গন্ধ চেপে বসেছে চারদিকে। কুঁড়ের মাথায় মাটির তৈরি চিমনি দিয়ে বেরিয়ে আসছে নীলাভ ধোঁয়া। গাড়ি থেকে নেমে বাকনারের পেছন পেছন সেদিকে এগিয়ে গেল গ্রিসওয়েল। ঘরের দরজায় ঝুলছে একটা চামড়ার তৈরি পর্দা। সেই পর্দা ঠেলে ভেতরে প্রবেশ করলেন শেরিফ বাকনার। বাইরের তুলনায় ঘরের ভেতরটা অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন। চোখ সওয়াতে কয়েক মুহূর্ত সময় লাগলো গ্রিসওয়েলের। ঘরে একটা মাত্র ছোট্ট জানালা, আর সেই জানালা দিয়েই সামান্য একটু আলো এসে ঢুকছে অন্দরে। একজন অতীব অশীতিপর বৃদ্ধ মানুষ উনুনের পাশে সামান্য ঝুঁকে বসে রয়েছেন। তার দৃষ্টি নিবদ্ধ উনুনের উপর বসানো পাত্রের দিকে। তাতে একটা স্যুপ জাতীয় খাবার ডগবগিয়ে ফুটছে। ওরা দুজন ঘরে প্রবেশ করলেও সেদিকে একবারও ঘুরে তাকালেন না বৃদ্ধ। আপাদমস্তক বার্ধক্যে জর্জরিত একটা মানুষ। মুখমণ্ডলে অগুন্তি বলি রেখা, চোখ দুটো ঘন কালো, ঈষৎ সংকুচিত। বাকনার চোখের ইশারায় গ্রিসওয়েলকে ঘরে রাখা একটা দড়ির চেয়ারে বসতে বললেন। নিজে বসলেন উনুনের পাশের ছোট্ট বেঞ্চটায়, বৃদ্ধের দিকে মুখ করে। স্বাভাবিক গম্ভীর স্বরে তিনি ডাকলেন, জেকব, এবার তোমার বলার সময় এসেছে। আমি জানি তুমি ব্ল্যাসেনভিল ম্যানরের রহস্য সম্পর্কে অবগত। আমি ইতিপূর্বে তোমাকে কখনোই কোনো প্রশ্ন করিনি, কারণ এই বাড়ি নিয়ে কোনো কেস কখনো আমার হাতে আসেনি। কিন্তু গত রাতে এই বাড়িতে একজন লোক খুন হয়েছে, এবং এই দুর্ঘটনার ফলস্বরূপ আমার সাথে আসা এই নিরীহ লোকটিকে ফাঁসিতে পর্যন্ত ঝুলতে হতে পারে। তুমি যদি ব্ল্যাসেনভিলের অন্ধকার রহস্যের কথা আজ না বলো, ওকে আইনের হাত থেকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। বৃদ্ধের চোখ দুটো এক মুহূর্তের জন্য যেন জলজল করে উঠল। পরক্ষণেই আবার সেই দু চোখে জমে উঠল বার্ধক্যের ধূসর মেঘ। ব্ল্যাসেনভিল! অস্ফুটে বলে উঠলেন বৃদ্ধ জেকব। তারপর ভারী মন্দ্র কণ্ঠে বলতে আরম্ভ করলেন, খুব অহংকারী পরিবার ছিল, অহংকারী আর নিষ্ঠুর। পরিবারের কিছু লোক যুদ্ধে মারা যায়, আর কিছু মরে ঝগড়া বিবাদ করে, নিজেদের মধ্যে দ্বন্দ্বযুদ্ধের ফলে। বুঝতেই পারছেন, এক্ষেত্রে পরিবারের পুরুষদের কথা বলছি। আর মহিলাদের মধ্যে কিছু মারা যায় ওই পুরনো ম্যানরের ভেতরেই। পুরনো ম্যানরে। জেকবের কণ্ঠ কেমন যেন ক্ষীণ হয়ে এলো। তার কথা পরিণত হলো অস্পষ্ট একটা বিড়বিড়ানিতে। বাকনার কিন্তু ধৈর্য হারালেন না। শান্ত কণ্ঠে আবারও জিজ্ঞাসা করলেন, পুরনো ম্যানারে কি হয়েছিল জেকব? বলো। জেকব আবারও নিজেকে একটু সামলে নিয়ে বলতে আরম্ভ করলেন, মহিলাদের মধ্যে মিস সেলিয়া ছিলেন সবচেয়ে নাকুচু এবং অহংকারী, আর একই সঙ্গে চরম নিষ্ঠুরতম একজন বর্ণবিদ্বেষী। She was a bloody racist. কৃষ্ণাঙ্গরা তাকে ঘৃণা করত। সব থেকে বেশি ঘৃণা করত ওই ওই জোয়ান বলে মেয়েটা। জোয়ানের শরীরে শ্বেতাঙ্গদের রক্ত ছিল বলে বলে সামাজিক দিক থেকে দেখতে গেলে তার মধ্যেও স্বাভাবিকভাবে একটা গর্বের ভাব ছিল। ওদিকে মিস সেলিয়া ওর সাথে কৃতদাসের মতো আচরণ করতেন, ওর ওপর অকথ্য অত্যাচার করতেন, ওকে চাবুক মারতেন।
সে তো বুঝলাম জেকাব, কিন্তু আমার প্রশ্ন হলো ওই ব্ল্যাসনভিল ম্যানারের মধ্যে কোন গোপন ইতিহাস লুকিয়ে আছে? হোয়াট ইজ দ্য সিক্রেট অফ দ্যাট ব্ল্যাসনভিল ম্যানার? জেকব এবার পূর্ণ দৃষ্টিতে চাইলেন বাকনারের দিকে। তারপর গম্ভীর গলায় বললেন, কিসের গোপন কথা স্যার? আপনার কথার অর্থ আমি আমি কিছু বুঝতে পারছি না। তুমি ঠিকই বুঝতে পারছো জেকাব। বছরের পর বছর ধরে ওই বাড়িটা দাঁড়িয়ে আছে তার রহস্য বুকে নিয়ে, আর সেই রহস্যের ধাঁধার উত্তর জানো কেবলমাত্র তুমি। বৃদ্ধ পাত্রে স্যুপটা নাড়তে নাড়তে অত্যন্ত সুস্থ এবং স্বাভাবিক কণ্ঠে বললেন, স্যার, জীবন সকলের কাছেই দামি মধুর একটা জিনিস, তাই না বলুন? এমনকি আমার মতন একজন কৃষ্ণাঙ্গ বুড়োর কাছেও জীবন খুব দামি। কথাটার অর্থ বুঝতে পেরে বাকনার খানিক সতর্ক হয়ে উঠলেন। তিনি বললেন, তুমি কি বলতে চাইছো, আর তুমি কি বলতে চাও যে যদি তুমি আমার কাছে মুখ খোলো তাহলে কেউ তোমাকে মেরে ফেলবে? খানিকক্ষণ চুপ করে থেকে ক্ষীণ কণ্ঠে জেকব বললেন, কেউ বলতে কোনো মানুষ নয়, আমাকে মারবেন জলাভূমির কৃষ্ণাঙ্গ দেবতারা। আমার জাদুবিদ্যা এবং তার সাথে সম্পর্কিত সমস্ত রহস্য পাহারা দেন ওই অতিকায় মহান সর্প দেবতা। তিনি আমাদের জলাভূমির সমস্ত দেবতার মধ্যে শ্রেষ্ঠ। সেই মহান দেবতার কাছে নিজের আত্মাকে বিক্রি করেছি বলেই তো আমি এই জাদুবিদ্যার অধিকারী হয়েছিলাম। হ্যাঁ, হয়েছিলাম। তাই তার কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি যদি এই প্রতিজ্ঞা ভঙ্গ করি তাহলে মহান দেবতা তার এক অনুচরকে পাঠাবেন আমাকে হত্যা করার জন্য। সেই অনুচর সর্পের মস্তকে থাকবে এরকম ছোট্ট একটা অর্ধচন্দ্রাকৃতি সাদা দাগ। আমার আত্মা আমি ওই মহান সর্প দেবতার কাছে বিক্রয় করেছি বলেই তিনি আমাকে শুভাম্বি তৈরি করার ক্ষমতা প্রদান করেছেন স্যার। কথাটা শোনা মাত্রই বাকনার কেমন যেন আড়ষ্ট হয়ে গেলেন। তারপর মৃদু কণ্ঠে বললেন, আমি আমি এই শব্দটা বহুদিন আগে একজন মৃতপ্রায় কৃষ্ণাঙ্গের কাছে শুনেছিলাম। তখন আমি খুবই ছোট, কিন্তু এই শব্দটার অর্থ কি? বৃদ্ধ জেকবের দু চোখে ভরে উঠল এক চরম ভয়ের অভিব্যক্তি। আতঙ্কিত কণ্ঠে তিনি বললেন, আমি কি বলে ফেললাম? কি বলে ফেললাম? না 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 না, আমি কিছু বলিনি। শুভাম্বি। বৃদ্ধ শূন্য দৃষ্টিতে চেয়ে শব্দটা পুনরায় উচ্চারণ করলেন, শুভাম্বি। একজন শুভাম্বি কোনো এক কালে একজন নারী ছিল। হাইতির পর্বতের আনাচে কানাচে বাদ্যের সুরে সুরে তাদের কাহিনী উড়ে বেড়ায়। যারা শুভাম্বি সৃষ্টি করতে পারেন তারা অত্যন্ত সম্মানীয়, কিন্তু তারা যদি কোনো সাদা চামড়ার মানুষের কাছে একবার সেই সব কথা বলে ফেলে তাহলে সেই কৃষ্ণাঙ্গদের একটাই শাস্তি, মৃত্যু 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 মৃত্যু। মহান সর্বদেবতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ তারা সকলেই। তবে তুমি যে জুভ্যাম্বি শব্দটা আমাদের কাছে উল্লেখ করলে, আমি এসব কথা বলতে পারবো না। বৃদ্ধের মুখের দিকে এক দৃষ্টে চেয়ে আছে ক্রিসওয়েল। সে বুঝতে পারছে বৃদ্ধের মনের মধ্যে একটা তোলপাড় চলছে এখন, যেন তিনি নিজের অজান্তেই কোনো মস্ত বড় ভুল করে ফেলেছেন। বৃদ্ধ এবার বললেন, আমি যে ভুডুর ব্ল্যাক সেরেমনিতে নেচেছি, আমি যে কালো জাদুবিদ্যার সাহায্যে জম্বি আর জুভেম্বি তৈরি করতে পারি, এই কথা কোনো সাদা চামড়ার মানুষকে বলা তো আমার উচিত নয়।
সর্পদেবতায় শাস্তি স্বরূপ স্বয়ং মৃত্যুকে পাঠাবেন আমার কাছে। একজন জুভ্যাম্বি তাহলে মহিলা? এও তো একজন মহিলাই ছিল। সে জানতো যে জাদুবিদ্যার সাহায্যে আমি জুভেম্বি সৃষ্টি করতে সক্ষম। সে এসে দাঁড়িয়েছিল আমার এই কুটিরে, আমাকে অনুরোধ করেছিল এক ভয়ঙ্কর পানীয় প্রস্তুত করতে, যে পানীয়তে মেশাতে হয় সর্পের দেহাংশ, রক্তচোষা বাদুরের রক্ত, আর রাত পাখির পালকে জমে থাকা শিশির, আরো কত জিনিস, আরো কত জিনিস। এই মেয়েটিও ব্ল্যাক সেরেমনিতে নেচেছিল। একজন জুভ্যাম্বিতে পরিণত হওয়ার জন্য সে একেবারে পরিপুষ্ট ছিল। তার কেবলমাত্র সেই কালো পানীয়টাই প্রয়োজন ছিল। বড় সুন্দরী ছিল, তাই আমি ওকে প্রত্যাখ্যান করতে পারিনি। বাকনার কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন। কে ছিল সে? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না। তার মাথাটা ঝুঁকে রয়েছে সামনের দিকে। দেখে মনে হচ্ছে তিনি যেন বসে বসেই ঘুমিয়ে পড়েছেন। বাকনার তাকে ঈষৎ ধাক্কা দিয়ে ডেকে বললেন, তুমি বলছো যে তুমি একটি বিশেষ পানীয় তৈরি করে একজন মহিলাকে দিয়েছিলে যাতে সে জুভ্যাম্বি হতে পারে, কিন্তু এই জুভ্যাম্বি আসলে কি সেটা আমাদের পরিষ্কার করে বলো জেকব। বিরক্তি ভরে বৃদ্ধ খানিক নড়ে চড়ে উঠলেন। তারপর আবারও ক্ষীণ কণ্ঠে বললেন, একজন জুভ্যাম্বি আর মানুষ থাকে না, তার নিজের বলতে আর কিছুই থাকে না। সে না মনে রাখে তার কোনো বন্ধুকে, না মনে রাখে কোনো আত্মীয়কে। কালা জাদুর পৃথিবীর এক পূর্ণাঙ্গ অংশ হয়ে সে বিরাজ করে। সে এমন ক্ষমতার অধিকারী হয় যে সে নিশাচর প্রকৃতির শয়তানদের নিজেদের বশে রাখতে পারে। সে আদেশ করতে পারে বাদুর, পেঁচা, নেকড়ে, মানব, সাপ সকলকে। ক্ষীণতম আলোকেও সে অন্ধকারে ঢেকে দেয় ক্ষমতা বলে। যদি না স্টিল বা সীসার তৈরি কোনো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়, তাহলে সে অমর হয়েই এই পৃথিবীতে বিরাজ করে। মানুষ যেসব খাদ্যদ্রব্য খেয়ে অভ্যস্ত, সেসব এরা ভক্ষণ করে না। এরা কোনো অন্ধকার গুহা অথবা পরিত্যক্ত বাড়িতে আস্তানা বানায়। এদের কাছে সময়ের কোনো হিসাব নেই। 1 ঘন্টা, 1 দিন কিংবা 1 বছর সবই এদের কাছে সমান সমান। জুভ্যাম্বি হওয়ার পরে এরা মানুষের ভাষা আর বলতে পারে না। মানুষের মতো বোধ শক্তি কিংবা চিন্তা শক্তি কোনোটাই আর এদের থাকে না। তবে এদের গলায় এক বিশেষ স্বর থাকে, যা দিয়ে এরা মানুষকে সম্মোহন করতে পারে। এবং এরা যখন কোনো মানুষকে হত্যা করে, তখন সেই মানুষটার মৃতদেহের ওপরেও এরা কর্তৃত্ব চালাতে সক্ষম, যতক্ষণ না পর্যন্ত সেই মৃতদেহ ঠান্ডা হচ্ছে। ততক্ষণ সেই দেহ জুভ্যাম্বির দাস হয়ে থাকে। মানুষ মেরেই এই জুভ্যাম্বির আনন্দ। তাহলে তাহলে কেউ কেন জুভ্যাম্বিতে পরিণত হতে চায়? ঘৃণা, 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 ঘৃণা আর চরম প্রতিশোধ স্পৃহা। বাকনার নিচু স্বরে বললেন, এই মেয়েটির নাম কি জোয়ান? বৃদ্ধ এবার ধীর কণ্ঠে বললেন, জোয়ান? আমি 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 এরকম কোন নাম শুনেছি বলে আমার মনে পড়ছে না। আমি হয়তো ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমার ওর নামটা মনে নেই। আমাকে ক্ষমা করবেন। আসলে আমরা বুড়ো মানুষেরা আগুনের পাশে বসলেই একবারে বুড়ো কুকুরের মতো ঘুমিয়ে পড়ি। আপনি আমাকে ব্ল্যাসেনভিল ম্যানরের কথা জিজ্ঞেস করেছিলেন না? হ্যাঁ, আমি যদি বলি যে ও বাড়ির কথা আমি আপনাকে বলতে পারবো না, তাহলে তার বিশেষ কিছু কারণ আছে, যদিও আপনি সেসব কুসংস্কার বলে উড়িয়ে দেবেন। তাও আপনার ঈশ্বরকে সাক্ষী করেই। বলতে বলতেই বৃদ্ধ উনুনে একটা কাঠের টুকরো দিতে কাঠের গাদার দিকে হাত দিতেই একটা প্রচন্ড চিৎকার করে পেছনে সরে এলেন। তার হাতটা থরথর করে কাঁপছে। তখন তার হাতে জড়িয়ে রয়েছে একটা বিষধর সাপ।
সেই সাপের মাথার কাছে একটা অদ্ভুত চিহ্ন। পরিত্রাহী চিৎকার করতে করতে বৃদ্ধ জেকব ছিটকে পড়লেন উনুনের ওপর। উনুনের ওপর বসানো পাত্র মাটিতে পড়ল ঝনঝন শব্দে। বাকনার কোনো ক্রমে একটা জ্বলন্ত কাঠ তুলে সজোরে আঘাত হানলেন সেই শিকারী সাপের মাথা লক্ষ্য করে। বৃদ্ধ জেকবের কণ্ঠ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসতে লাগলো। কিছুক্ষণ পর তার শেষ গোঙানিটাও থেমে গেল। তার বিস্ফারিত নিথর চোখ দুটো শুধু চেয়ে রইল উপর দিকে। গ্রিসওয়েল উদ্ভ্রান্ত দৃষ্টিতে চেয়ে বলল, ও কি মারা গেল? হ্যাঁ, ভ্রু কুঁচকে মেঝেতে গুটিয়ে পড়ে থাকা সরীসৃপটার দিকে তাকিয়ে বাকনার বললেন, হ্যাঁ, বুড়ো আর বেঁচে নেই। নরকের এই সাপটার বিষে ওর বয়সী আরো ডজনখানেক লোক একসাথে মরে যেতে পারে। তবে আমার মনে হয় বৃদ্ধ প্রচন্ড ভয়ে হার্ট অ্যাটাকেই মারা গেল। চলো, মৃতদেহটা আমরা ওই বাঁকটাই তুলে দিই। ওখানে রাখলে আর কিছু হবে না। দরজাটা বাইরে দিয়ে বন্ধ করে দিয়ে যাব, তাহলে বুনো কুকুর বা বন বেড়াল জাতীয় কিছু এসে দেহটাকে নিয়ে টানাটানি করতে পারবে না। আমরা আগামীকাল এসে বডিটা নিয়ে যাব। আজ রাতে আমাদের অনেক কাজ করার আছে। চলো, আর দেরি করা ঠিক হবে না। বুড়োর মৃতদেহটা স্পর্শ করতে কেমন যেন অস্বস্তি হলো গ্রিসওয়েলের। তবুও সে বাকনারের সাথে হাত লাগিয়ে দেহটা ধরে তুলে দিল বাঙ্কের ওপর। তারপর দুজনেই হুড়মুড়িয়ে বেরিয়ে এলো বাড়ির বাইরে। সূর্য চলে গিয়েছে দিগন্তের এক প্রান্তে। আগুনের মতো লাল রং ধরেছে পশ্চিম আকাশ জুড়ে। গ্রিসওয়েল আর বাকনার নিঃশব্দে সেই গাড়িতে বসলেন। তারপর অমসৃণ অরণ্যের পথ ধরে চলতে শুরু করলো তাদের গাড়ি। নীরবতা ভেঙে গ্রিসওয়েল বলল, বুড়ো বলেছিল ওদের মহান সর্পদেবতা একজন অনুচরকে পাঠাবে। ননসেন্স! সাপ উষ্ণ জায়গা পছন্দ করে, আর বুড়োর কুটিরের ভেতরটা যথেষ্ট আরামদায়ক গরম। জঙ্গল থেকে কখন একটা সাপ ঢুকে কাঠের পাইলের উপর দিয়ে গিয়ে শুয়েছিল, বুড়ো জেকাব ওর বিশ্রামের ব্যাঘাত ঘটিয়েছে, আর ও দিয়েছে এক কামড়। এর মধ্যে অলৌকিক কিছু অন্তত নেই। কথাটা শেষ করে দুজনেই আবার কিছুক্ষণের জন্য নিস্তব্ধতায় ডুবে গেলেন। খানিক পরে বাকনার বললেন, তবে একটা ব্যাপার, এই প্রথমবার আমি দেখলাম এরকম একটা র্যাটল স্নেক একেবারে জানান না দিয়েই আঘাত হানল। ওর লেজের ঝুমঝুম কোনো শব্দই পাইনি আমরা। এছাড়া এর আগে এই জাতীয় সাপের মাথায় এমন অর্ধচন্দ্রাকৃতি সাদা দাগ আমি দেখিনি কখনো। গাড়ি মেইন রোডে এসে পড়ার আগে পর্যন্ত কেউ আর কোনো কথা বলল না। মেইন রোডে গাড়ি উঠতেই গ্রিসওয়েল জিজ্ঞেস করল, আপনার কি মনে হয় ওই কৃষ্ণাঙ্গ মেয়েটি জোয়ান, ও কি এতগুলো বছর ধরে ওই ব্ল্যাসেনভিলেই রয়ে গেছে? বাকনার গম্ভীর কণ্ঠে বললেন, বৃদ্ধ জেকব কি বলল তুমি তো শুনেছই। জুভ্যাম্বির কাছে সময়ের কোনো অর্থ নেই, হিসেব নেই, বা গুরুত্বও নেই। গাড়ি রাস্তার শেষ বাঁকটা ঘুরতেই চোখে পড়ল অভিশপ্ত সেই ব্লাসেনভিল ম্যানর। গ্রিসওয়েলের সমস্ত সত্তা জুড়ে ফিরে এলো এক চরম ভয়ের অনুভূতি। নিভু নিভু সূর্যের রক্তবর্ণ আলোতে এক আদিম ভয়ের দরজা খুলে দাঁড়িয়ে রয়েছে সেই বিশাল ম্যানর হাউস। গ্রিসওয়েল শুষ্ক ঠোঁটে ফিসফিসিয়ে বলল, দেখুন। বাকনারের দৃষ্টি তীক্ষ্ণ হলো। তিনি কেবল মুখ দিয়ে একটা শব্দ করলেন মাত্র। ওরা দেখল বাড়ির রেলিং এর উপর থেকে ঝাঁকে ঝাঁকে পায়রা উড়ে যাচ্ছে আকাশের লাল রঙের দিকে। দৃশ্য দেখে দুজনেই মিনিট খানেক স্থবির হয়ে বসে রইলেন গাড়ির ভেতর। শেষমেশ বাকনার লম্বা একটা শ্বাস নিয়ে বললেন, অবশেষে এদের দেখার সুযোগ মিলল আমার। হয়তো যাদের মৃত্যু আসন্ন কেবলমাত্র তারাই এদের দেখা পায়। ওয়েল, সেই দেখা যাবে এখন। তিনি গাড়ি থেকে নামলেন। ভগ্নপ্রায় ইটের রাস্তার ওপর দিয়ে হেঁটে সোজা গিয়ে ঢুকলেন বাড়ির ভেতর। গ্রিসওয়েল এলো তাঁর পেছন পেছন।
বাকনার সাথে করে দুটো কম্বল নিয়ে এসেছেন। সেগুলোর একটা ফায়ারপ্লেসের পাশে বিছোতে বিছোতে তিনি গ্রিসওয়েলকে বললেন, আমি দরজার দিকটায় শোবো, আর তুমি শোবে গতকাল যেখানে শুয়েছিলে সেইখানে। বাইরের ক্ষীণ আলোটুকুও আর কিছুক্ষণ পর সম্পূর্ণ মুছে যাবে ভেবেই গলা শুকিয়ে এলো গ্রিসওয়েলের। আবারও এই বাড়িটাকে গ্রাস করবে এক নিশ্চিদ্র অন্ধকার। সে জিজ্ঞেস করল, আমরা কি আগুন জ্বালাবো? না, আমাদের দুজনের কাছেই টর্চ রয়েছে। আমরা অন্ধকারেই শোবো এবং নজর রাখবো কি ঘটে। আমি তোমাকে যে বন্দুকটা দিয়েছি সেটা প্রয়োজনে চালাতে পারবে তো তুমি? আশা করি পারবো, যদিও এর আগে আমি কোনোদিন রিভলভার চালাইনি, তবে জিনিসটা কিভাবে কাজ করে আমি জানি। বেশ, গুলি চালানোর ব্যাপারটা তুমি আমার উপরেই ছেড়ে দাও। যদি একান্ত প্রয়োজন না পড়ে তবে আর তোমাকে কিছুই করতে হবে না। বাকনার নিজের কম্বলটার ওপর বসে পড়লেন। তারপর রিভলভারটা বার করে ভেতরের প্রত্যেকটা গুলি মন দিয়ে পরীক্ষা করে দেখতে লাগলেন। গ্রিসওয়েল উদ্বিগ্ন হয়ে পায়চারি করতে লাগলো। তারপর হঠাৎই পায়চারি থামিয়ে ম্যান্টেল পিসের ওপর এক হাতে ভর দিয়ে চেয়ে রইল নিচে জমে থাকা ফায়ারপ্লেসের ছাইয়ের দিকে। ছাইয়ের ওপর জমে রয়েছে বহু বছরের পুরনো ধুলো। হয়তো আজ থেকে প্রায় 40 বছর আগে শেষবারের মতন এই ঘরে আগুন জ্বালিয়েছিলেন এলিজাবেথ ব্লাসেনভিল। ভাবনাটা ভীষণই অস্বস্তিদায়ক। গ্রিসওয়েল অন্যমনস্কভাবে পা দিয়ে ছাইগুলো নাড়াচাড়া করতে লাগলো। এমন সময় হঠাৎ ছাইয়ের গাদার মধ্যে ওর চোখে পড়ল একটা হলদেটে ময়লা ধরা নোটবুকের মতো কিছু। অলসভাবে নিচু হয়ে সেটা ছাইয়ের থেকে তুলে নিল গ্রিসওয়েল। হ্যাঁ, এটা সত্যি একটা কার্ডবোর্ডে বাঁধানো নোটবুক। বাকনার জিজ্ঞেস করলেন, কি খুঁজে পেলে? তেমন কিছুই না, একটা পুরনো নোটবুক। দেখে মনে হচ্ছে একটা ডায়েরি। পাতাগুলোতে অনেক কিছু লেখা আছে, কিন্তু লেখার কালি এতটাই হালকা হয়ে গিয়েছে আর পাতাগুলোরও এমন শোচনীয় অবস্থা যে আমি ঠিক করে তেমন কিছু বুঝতে পারছি না। আপনার কি মনে হয় জিনিসটা ফায়ারপ্লেসের মধ্যে এলো কিভাবে? জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে পুড়ে যায়নি। আগুন নিভে যাওয়ার অনেক পরে ওটাকে ওখানে ছুঁড়ে ফেলা হয়েছে। হতে পারে যেসব লোক ওই ফার্নিচার চুরি করতে এসেছিল তারাই এই নোটবুকটাকে এখানে ফেলে দিয়েছে। লোকগুলো হয়তো নিরক্ষর, অথবা পুড়ে মাথা মুন্ডু কিছুই উদ্ধার করতে পারেনি। গ্রিসওয়েল হলুদ হয়ে যাওয়া পাতাগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। দেখতে দেখতেই হঠাৎ সে সোজা হয়ে দাঁড়ালো। নোটবুকের একটা এন্ট্রির দিকে চেয়ে সে বলল, এই লেখাটার অর্থ আছে, শুনুন। আমি ছাড়াও এ বাড়িতে আরও একজন কেউ আছে। সূর্যাস্তের পর পাইন অরণ্য জুড়ে যখন অন্ধকার নামে তখন এই বাড়িতে কেউ যেন ঘুরে বেড়ায়। রাত্রিবেলা প্রায় আমি শুনতে পাই আমার ঘরের বাইরে কারোর হাঁটা চলার শব্দ। কিন্তু এ কে? আমার দিদিদের মধ্যে কেউ একজন কি, নাকি আমার পিসি সেলিয়া? কিন্তু ওদের মধ্যেই কেউ যদি হবে, তবে নিজের বাড়িতে এমন চোরের মতো কেন ঘুরে বেড়ায়? কেন আমি ঘরের ভেতর থেকে নাম ধরে ডাকলে সাড়া দেয় না? আর কেনই বা আমার ঘরের দরজা ধরে ওরকম টানাটানি করে? আমার কি একবার বাইরে গিয়ে দেখা উচিত? না না, আমার সাহস হয় না। আমার খুব ভয় করে, খুব ভয় করে। ঈশ্বর, আমি এখন কি করব? আমার আজকাল এই বাড়িতে থাকতেই ভীষণ ভয় করে, কিন্তু আমার তো আর কোনো যাওয়ার জায়গাই নেই। বাকনার খানিক উত্তেজিত স্বরে বললেন, বাই গড, এটা তো এলিজাবেথ ব্লাসেনভিলের ডায়েরি। পড়তে থাকো, পড়তে থাকো, গো অন। এই পাতাটার বাকি অংশটা আর পড়া যাচ্ছে না, তবে এই কয়েকটা পাতার পর থেকে আবার পড়া যাচ্ছে। পিসি সেলিয়া এই বাড়ি থেকে উধাও হয়ে যাওয়ার পর থেকেই একে একে সব কৃষ্ণাঙ্গরা বাড়ি থেকে পালিয়ে গেছে। কিন্তু কেন? আমার দিদিরা সবাই মারা গেছে, আমি নিশ্চিত। ওরা তিনজন কেউ আর বেঁচে নেই। আমি অনুভব করতে পারি ওরা বীভৎসভাবে মারা গেছে, প্রচণ্ড ভয়ে আর যন্ত্রণায়। কিন্তু কেন? কেন? কেউ যদি পিসি সেলিয়াকে হত্যা করে থাকে, তবে সেই ব্যক্তি আমার 3 নিরাপরাধ দিদিকে কেন মারল? আমার দিদিরা তো কৃষ্ণাঙ্গদের সাথে সবসময় সদ্ভাব বজায় রাখত, ভালো ব্যবহার করত। জোয়ান। গ্রিসওয়েল থামল। ব্যতিব্যস্ত হয়ে পাতা উল্টাতে লাগলো সে। এই পাতার বাকিটা ছেঁড়া। এখানে
আরেকটা এন্ট্রি দেখতে পাচ্ছি, তবে তারিখটা বুঝতে পারছি না। পড়ছি, শুনুন। একজন বৃদ্ধা কৃষ্ণাঙ্গ একটা ভয়ঙ্কর কিছু বলতে চাইছিলেন। নাম বলছিলেন জেকব ব্লন্ট এবং জোয়ান, কিন্তু পরিষ্কার করে তো কিছুই বললেন না। স্পষ্টত ওই বৃদ্ধা খুব ভয় পাচ্ছিলেন বলতে। আবারও এই অংশটা পড়া যাচ্ছে না, বাকিটা শুনুন। না না, এ কি করে হতে পারে? সে তো মারা গেছে অথবা পালিয়ে গেছে। তবুও সে তো ওয়েস্ট ইন্ডিজে জন্মেছে আর সেখানেই বড় হয়েছে। বৃদ্ধার কথানুসারে ওর সঙ্গে ওর অতীতের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছিল না। আমি এটা জানি যে ও ভুডু আর কালো জাদুর রহস্য নিয়ে চর্চা করত। আমার বিশ্বাস ও ওদের সেই সমস্ত ভয়ঙ্কর সেরিমনিগুলোতে অংশগ্রহণ করেছিল আর সেখানে নৃত্যও করেছিল। এতখানি পাশবিক হলো কি করে ও? তারপর এমন ভয়াবহতা, এমন, ঈশ্বর, এমনও হতে পারে? আমার আর মাথা কাজ করছে না। যদি ওই সারা বাড়িতে প্রেতাত্মার মতো ঘুরে বেড়ায়, তাহলে কে আমার ঘরের দরজায় কড়া নাড়ে? কে এমন অদ্ভুত মিষ্টি সুরে শীষ দেয়? না 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 না, আমি আর ভাবতে পারছি না। আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। আমি যদি এ বাড়িতে আর বেশি দিন একা থাকি, তবে আমার অবস্থাও আমার দিদিদের মতোই হবে। আমাকেও মরতে হবে। আমি আবারও বলছি, আমার মন বলে আমার প্রত্যেকটা দিদি মারা গেছে এবং সেই মৃত্যু ছিল ভয়ঙ্কর। খাপছাড়া পাণ্ডুলিপিটা যেমন হঠাৎ করে শুরু হয়েছিল, ঠিক তেমনই হঠাৎ করেই শেষ হয়ে গেল। গ্রিসওয়েল পাণ্ডুলিপির পাঠোদ্ধারে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে সে টেরই পায়নি তখন অন্ধকার নেমেছে ঘন হয়ে। বাকনার যে টর্চ জ্বালিয়ে তার পাশে এতক্ষণ দাঁড়িয়েছিলেন সে খেয়ালই করেনি। সম্বিত ফিরতেই খানিক চমকে উঠে সে একবার অন্ধকার হলওয়ের দিকে দেখল, তারপর বলল, ডায়েরি এন্ট্রিগুলো শুনে আপনার কি মনে হয়? বাকনার বললেন, এই পুরো সময়টাতে আমি যা সন্দেহ করেছি ঠিক তাই। কৃষ্ণাঙ্গ মেয়েটি অর্থাৎ জোয়ান তার মালকিন সেলিয়ার উপর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই নিজে জুভ্যাম্বিতে পরিণত হয়েছে। আমার অনুমান সে মিস সেলিয়ার পাশাপাশি গোটা পরিবারটাকেই অত্যন্ত ঘৃণা করত। সে তার দেশের ভুডুদের উৎসবেও যোগদান করেছিল। সব কিছু তার নখদর্পণে ছিল। তার অভাব ছিল কেবল সেই বিশেষ কালো পানীয়ের। শেষমেশ বৃদ্ধ জেকব তাকে এই কাজে সাহায্য করল। সে নিজে হাতে মিস সেলিয়া সহ বাকি 3 জন বোনকে খুন করেছে। কেবলমাত্র ভাগ্যক্রমে মিস এলিজাবেথ পালাতে পেরেছিল, আর তারপর অতৃপ্ত আত্মার মতো সে এই বাড়িতেই রয়ে গেছে, ঠিক যেমন পুরনো ইটের গাদায় সাপ থাকে। কিন্তু সে কোনো অজানা মানুষকে কেন মারতে চাইবে? মনে করে দেখো বৃদ্ধ জেকব কি বলেছিল, জুভ্যাম্বিরা মানুষ মেরে আনন্দ পায়। ব্র্যানারকে সম্মোহন করে ও উপরের তলায় নিয়ে যায় এবং নির্মমভাবে তাকে হত্যা করে। আর সেখানেই শেষ নয়, ব্র্যানারের মৃতদেহকে নিজের বশে এনে তার হাতে কুঠার ধরিয়ে তাকে নিচে পাঠায় তোমাকে মারার জন্য। এসব কথা কোনো কোর্টই বিশ্বাস করবে না। তবে আমরা যদি ওর মৃতদেহ প্রডিউস করতে পারি, তবে তুমি যে নির্দোষ তা প্রমাণ করার জন্য খুব বেশি বেগ পেতে হবে না। কোর্টে আমার জবানবন্দি গ্রাহ্য হবে যে এই মেয়েটি ব্র্যানারকে খুন করেছে। জেকব বলেছিল জুভ্যাম্বিদেরও মারা সম্ভব। গত রাতে ও সিঁড়ি দিয়ে খানিক নিচ পর্যন্ত নেমে এসে আমাদের উপর নজর রাখছিল, তবে আমরা কেন ওর পায়ের ছাপ দেখতে পেলাম না সিঁড়িতে? জুভ্যাম্বিরা যে কি কি ক্ষমতার অধিকারী তা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। আর যা কিছু যুক্তির গণ্ডিতে আবদ্ধ নয়, তাকে যুক্তি দিয়ে বিচার করতে যাওয়াটাই একরকম অহেতুক। চলো এবার আমাদের নজর রাখার কাজটা শুরু করি। আলোটা দয়া করে বন্ধ করবেন না। ইতস্তত কণ্ঠে বলে উঠল গ্রিসওয়েল। তারপর আবারও বলল, না, আলো তো বন্ধ করতেই হবে। আমাদের অন্ধকারেই অপেক্ষা করতে হবে, যেমন অন্ধকারে আমি আর ব্র্যানার ছিলাম। ভয়ে গলা কেঁপে উঠল তার। ঘরটা নির্ভেদ্য অন্ধকারে ডুবে যেতেই একটা অসহনীয় ভয় গ্রাস করল গ্রিসওয়েলের সম্পূর্ণ শরীরকে। মেঝেতে কম্বলের ওপর শুয়ে সে কাঁপতে লাগল।
তার হৃদস্পন্দন এতটাই বেড়ে গেছে যে তার রীতিমতো শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। বাকনার কম্বলের উপর শুয়ে পড়ে বললেন, আমি আমি জম্বির কথা শুনেছি, তবে জুভ্যাম্বির ব্যাপারে আমি এর আগে কখনো জানতাম না। সেভাবে দেখতে গেলে এই আসলে নানান জড়িবুটি এবং প্রাণীজ বস্তু দিয়ে তৈরি করা একটা পানীয়, যা পান করলে মহিলারা সম্পূর্ণরূপে পাগল হয়ে যায়। কিন্তু এখানেই তো শেষ নয়, আর ব্যাপারটা এতটাও সহজও নয়। সম্মোহন করার ক্ষমতা, অস্বাভাবিক রকমের দীর্ঘ জীবন, মৃতদেহকে নিজের বশে রাখা, এইসবের তো কোনো ব্যাখ্যা নেই না। সুভাম্বিরা শুধুমাত্র একজন উন্মাদ রমণী নয়, তার থেকেও অনেক বেশি কিছু। ইটস আ মনস্টার। এদের কোনোভাবেই মানুষ বলা চলে না। কালো জাদুতে তৈরি শয়তান ছাড়া এরা আর কিছুই নয়। ঠিক আছে, দেখাই যাক কি হয়। বাকনারের কণ্ঠস্বর হঠাৎই থেমে গেল। মুহূর্তেই একটা দম চাপা নিস্তব্ধতা চেপে বসল ঘরটায়। গ্রিসওয়েল যেন নিজের বুকের ধুকপুকানিও শুনতে পাচ্ছে। খানিকক্ষণ পর অন্ধকার পাইনের অরণ্য থেকে ভেসে এলো নেকড়ের ডাক। সাথে পেঁচার ডাক। আর তারপরেই আবারও সেই অসহ্য নিস্তব্ধতা। গ্রিসওয়েল শান্ত হয়ে শোবার চেষ্টা করছে প্রাণপণ। সময় যেন এখানে থমকে গিয়েছে। এক অন্তহীন অন্ধকার সময়ের বন্ধনে যেন বন্দি সে। গ্রিসওয়েলের দম বন্ধ লাগছে, অসহ্য লাগছে। এই উদ্বেগ সে আর সইতে পারছে না। কিন্তু তার সমস্ত চেষ্টাই বৃথা। শরীর ঘামে ভিজে সপসপে, দাঁত কপাটি লেগে যাওয়ার উপক্রম। সে জানে না তার জন্য কি অপেক্ষা করছে। শয়তানটা নিঃসন্দেহে আসবে এবং আঘাত হানবে, কিন্তু এবারে কিভাবে? সেই রাতের থেকেও কি ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে? আজও কি সেই অদ্ভুত মিষ্টি শীষধ্বনি শোনা যাবে? নাকি নাকি সেই শয়তানটা ওপরের তলা থেকে নিঃশব্দে নেমে আসবে নিচে, আঘাত হানবে চকিতে, হঠাৎ এক কোপে সব শেষ করে দেবে? খুন করার জন্য কাকে বেছে নেবে সে? ওকে নাকি নাকি বাকনারকে? আচ্ছা আচ্ছা, বাকনার ইতিমধ্যেই মারা যায়নি তো? ও তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু বাকনারের একটানা জোরে জোরে শ্বাস নেওয়ার শব্দ ও শুনতে পেল। এই বাকনারের একেবারে যেন ইস্পাতের তৈরি স্নায়ু। আচ্ছা আচ্ছা, ওই শয়তান ওর অজান্তে বাকনারকে মেরে আবার ওর জায়গায় শুয়ে নেই তো? কোনো এক সময় আকস্মিক উঠে দাঁড়িয়ে চরম উল্লাসে গ্রিসওয়েলকে খুন করবে না তো? গ্রিসওয়েলের মনে হলো ও যদি এই মুহূর্তে এখান থেকে উঠে না পড়ে এবং অন্তরের সমস্ত ভয়কে নস্যাৎ করার জন্য প্রচন্ড চিৎকার করতে করতে এই ম্যানার হাউস থেকে বেরিয়ে না যায়, তাহলে ও উন্মাদ হয়ে যাবে। ফাঁসি কাঠে ঝোলার ভয়ও এই অমানসিক ভয়ের তুলনায় তুচ্ছ। এমন সময় ওর মনে হলো বাকনারের নিঃশ্বাস যেন হঠাৎ থমকে গেছে। গ্রিসওয়েলের শরীর ভয়ে বরফের মতো ঠান্ডা হয়ে এলো। আর ঠিক সেই সময়ই শোনা গেল সেই মিষ্টি শীষধ্বনি। গ্রিসওয়েল সম্পূর্ণভাবে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। তার মস্তিষ্ক ডুবে যাচ্ছে অন্ধকার থেকে আরো গাঢ় অন্ধকারে। এতক্ষণ কেবল ওর শরীর অসাড় ছিল, কিন্তু এখন ওর মস্তিষ্ক যেন অসাড় হয়ে আসছে। চারপাশে কেবলই শূন্যতা। সম্বিত ফিরল যখন, তখন গ্রিসওয়েল রুদ্ধশ্বাসে পাগলের মতো ছুটে চলেছে। হোঁচট খেয়ে টালমাটাল উন্মাদগ্রস্ত অবস্থায় পাথুরে পথের উপর দিয়ে ছুটে চলেছে গ্রিসওয়েল। সে কোথায় যাচ্ছে সে জানে না। চোখের দৃষ্টি যেন হারিয়ে গিয়েছে। শুধু ওর হালকা মনে পড়ছে যে ও কোনো ক্রমে ওই বাড়ি থেকে বেরিয়ে এসছে, এবং তারপর কত মাইল যে ও এভাবে দৌড়ে চলেছে ওর নিজেরই খেয়াল নেই। কোন অজানার পথে ও ছুটে চলেছে তা ওর জানার দরকার নেই। কোনোভাবেই সে ওই বাড়িতে আর ফিরে যাবে না। যে জঘন্য অপরাধ সে ঘটায়নি, সেই অপরাধের জন্য যদি ওকে ফাঁসি কাঠেও ঝুলতে হয় তাও শ্রেয়, কিন্তু ওই বাড়ি আর নয়। ওর সমগ্র সত্তা জুড়ে একটাই ইচ্ছে, ছুটে চলা, পালিয়ে চলা।
ভেতরে শেষ নিঃশ্বাসটুকু বেরিয়ে না যাওয়া পর্যন্ত ও ছুটতে রাজি। সম্বিত ফিরলেও মাথাটা এখনো ঠিক পরিষ্কার হয়নি ক্রিসওয়েলের, কিন্তু একটা ব্যাপার ও স্পষ্ট অনুধাবন করছে যে ওর চারপাশটা যেমন মিশকালো অন্ধকার, ঠিক আকাশটাও যেন ঘোর অন্ধকার। সেই আকাশে একটাও তারা নেই, অরণ্যের ঘনত্বে যেন সম্পূর্ণ ঢেকে গিয়েছে সবকিছু। এক মুহূর্ত ওর মনে হলো একবার যদি ও বুঝতে পারতো কোন দিকে যাচ্ছে তাহলে বোধহয় ভালো হতো। কি ও তো পাহাড়ে উঠছে। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো ক্রিসওয়েলের। ও নিশ্চিত যে ম্যানরের সেই মাইল খানেকের মধ্যেও কোনো পাহাড় তো নেই। সামনে ওপরের দিকে একটা ক্ষীণ আলো চোখে পড়লো ওর। কোন রকমের সেই আলোর উৎসকে লক্ষ্য করে ক্রিসওয়েল উপর দিকে উঠতে লাগলো। আলোটা কেমন যেন দুলছে, আর ঠিক এই সময় প্রচন্ড ভয়ে ও উপলব্ধি করলো ওর কানে ভেসে আসছে একটা অদ্ভুত মিষ্টি শীষের শব্দ। আর সেই শীষ ধ্বনিতেই ওর সামনে থেকে কুয়াশাচ্ছন্ন অন্ধকারটা যেন এক লহমায় কেটে গেল, আর মাথার ভেতরটা হঠাৎই যেন সম্পূর্ণ পরিষ্কার হয়ে উঠল। ঘোর কাটতেই প্রশ্নটা মাথায় এলো ওর, ও কোথায়? এসব কি হচ্ছে? বাস্তব উপলব্ধিটা এতটাই ভয়ঙ্কর যে সেটা হওয়া মাত্রই ওর মনে হলো ওর মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। না, ও কোনো রাস্তার ওপর দিয়ে অরণ্যের মধ্যে দিয়ে দৌড়চ্ছিল না। ও একবারের জন্যেও কোনো পাহাড়ে আরোহণ করেনি। ও উঠছে একটা সিঁড়ি বেয়ে ওপর দিকে। ও এখনো রয়েছে সেই ব্লাসনভিল ম্যানরের ভেতরেই। একতলার হলওয়ে থেকে সিঁড়ি বেয়ে ক্রমশ উপর দিকে উঠে চলেছে ক্রিসওয়েল। কণ্ঠ ছিঁড়ে বেরিয়ে এলো এক অমানসিক আর্তনাদ। সেই আর্তনাদ ছাপিয়ে গেল সেই পৈশাচিক শীষধ্বনির উল্লাসিত নিনাদ। ক্রিসওয়েল থামার চেষ্টা করলো, প্রাণপণে চেষ্টা করলো ঘুরে দাঁড়ানোর। দরকার নেই সিঁড়ি দিয়ে নামার, রেলিং এর উপর দিয়ে একবার ঝাঁপ দিয়ে নিচে পড়লেও বাঁচার সুযোগ আছে। কিন্তু ওর ইচ্ছে শক্তি আর ওর বশে নেই। বলা ভালো, ওর ইচ্ছে শক্তির আর কোনো অস্তিত্বই নেই। হাত থেকে টর্চটা পড়ে গেল ওর, আর ও ভুলে গেল যে ওর পকেটে একটা আস্ত লোডেড রিভলভার আছে। নিজের শরীরের ওপর আর কোনো নিয়ন্ত্রণ নেই ওর। ওর শরীর আর মস্তিষ্ক যেন দুটো বিচ্ছিন্ন সত্তা। চরম অসহায় এক জীবের মতো আর্তনাদ করতে করতে ও সিঁড়ি বেয়ে উঠে চলেছে সেই আলোটার দিকে। বাকনার, বাঁচাও আমায়, বাঁচাও! ঈশ্বরের দোহাই, আমাকে বাঁচাও বাকনার! ওর গলার স্বর কেউ যেন মন্ত্র বলে চেপে দিচ্ছে। কণ্ঠস্বর যেন বুঝে আসছে ওর। সিঁড়ির সমস্ত কটা ধাপ পেরিয়ে দোতলার হলওয়ে ল্যান্ডিংয়ে এসে থামল ক্রিসওয়েল। অনিয়ন্ত্রিত পদক্ষেপে সে এখন হলওয়ের উপর দিয়ে হেঁটে চলেছে সামনে থেকে আসা সেই ঝাপসা আলোর দিকে। আলোটা যে ঠিক কোথা থেকে আসছে সে এখনো বুঝতে পারেনি। শীষধ্বনি এখন থেমে গিয়েছে, কিন্তু তার প্রভাব এখনো পরিচালিত করছে ক্রিসওয়েলকে। এবার সে খেয়াল করলো তার থেকে খানিক দূরেই যেন দেখা যাচ্ছে একটা মানুষের অবয়ব। অবয়ব দেখে বুঝতে অসুবিধে হয় না যে এই অবয়ব আসলে একজন মহিলার। কিন্তু কোনো নারী কি এমন অদ্ভুত ভঙ্গিমায় হাঁটে? কোনো নারীর মুখমণ্ডল কি এমন ভয়ঙ্কর হতে পারে? নারী হোক বা পুরুষ, কোনো মানুষের মুখমণ্ডলই কি এমন হয়? মহিলার মুখটা কেমন যেন হলদেটে, বিভৎস। শরীরে মাংস বেশি বলে কিছু আছে বলে মনে হয় না। সরু হাতগুলোয় পাখির পায়ের মতো আঙুল, তাতে বহুদিনের না কাটা লম্বা নখর, আর সেই নখরযুক্ত হাতে উঁচিয়ে ধরা একটা ধারালো চকচকে কুঠার। গ্রিসওয়েল চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। এমন দুর্বিষহ মূর্তিমান শয়তানকে চোখের সামনে দেখে তার জিভও যেন জমে গিয়েছে। আর ঠিক সেই চরম মুহূর্তে পরপর কয়েকটা শব্দ হলো। অন্ধকারের বুক চিরে তা সোজা গিয়ে আঘাত করলো সামনে দাঁড়িয়ে থাকা শয়তানকে। ভয়ঙ্কর মূর্তিটা ছিটকে পড়ল পিছনে। তার মুখ দিয়ে বেরিয়ে এলো একটা পৈশাচিক আর্তনাদ। নির্ভেদ্য অন্ধকারে হঠাৎই গুলি চলায় গ্রিসওয়েলও বসে পড়ল হাঁটু মুড়ে।
তার মুখ ঢাকা তার দুই হাতের তালুতে। বাকনারের কণ্ঠস্বর সে শুনতে পায়নি, কেবল সে অনুভব করল শেরিফ বাকনার তার কাঁধে হাত রেখে তাকে শান্ত হতে বলছেন। মুখ তুলে তাকাতেই একটা জোরালো আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে গেল গ্রিসওয়েলের। বাকনারের টর্চের আলোয় সে দেখল শেরিফের মুখ ম্লান, উদ্বিগ্ন। বাকনার বললেন, তোমার তোমার লাগেনি তো? তোমার কিছু হয়নি তো? গ্রিসওয়েল ক্ষীণ কণ্ঠে বলল, আমার লাগেনি। আপনি একেবারে সঠিক সময় গুলিটা চালিয়েছেন বন্ধু। কিন্তু ও গেল কোথায়? ওটাকে আর দেখতে পাচ্ছি না কেন? কান পেতে শোনো। গ্রিসওয়েল শুনতে পেল বাড়ির কোনো একটা অংশে একটা অদ্ভুত শব্দ হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন যন্ত্রণায় ছটফট করছে। মৃত্যু যন্ত্রণায় মেঝের ওপর পড়ে রীতিমতো ধরফর করছে কেউ। বাকনার গম্ভীর স্বরে বললেন, জেকব ঠিকই বলেছিল, লেড এদেরকে মারতে পারে। অন্ধকারেও আমি একেবারে ঠিকঠাক আঘাত হানতে পেরেছিলাম। আমার টর্চ চালানোর সাহস হয়নি, তবে যেটুকু আলো ছিল তাতেই কাজ হয়েছে। শীষধ্বনি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তুমি উঠে পড়লে এবং দরজার সামনে আমাকে ডিঙিয়ে এগিয়ে গেলে সিঁড়ির দিকে। বুঝলাম তুমি আর নিজের মধ্যে নেই, তুমি সম্মোহিত। আমি তাড়াতাড়ি উঠে তোমার পিছু নিলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি ঠিক তোমার পিছনেই ছিলাম, কিন্তু যতটা সম্ভব নিচু হয়ে এগোচ্ছিলাম যাতে শয়তানটা আমাকে দেখতে না পায়। হয়তো গুলিটা ছুটতে আমার খানিকটা বেশি সময় লেগেছে। আসলে মহিলাকে দেখা মাত্র আমার হাত পা একেবারে অসাড় হয়ে গিয়েছিল। ওদিকে দেখো। বাকনার তার টর্চের আলোটা হলওয়ের উপরে ফেললেন। এবার জায়গাটা পরিষ্কার উজ্জ্বলভাবে দেখা গেল দেওয়ালের উপর একটা জায়গায় একটা সরু ফাঁকা অংশ। এই জায়গায় কোনো দরজা আগে ওরা দেখেনি। বাকনারের দৃষ্টি তীক্ষ্ণ হলো। তিনি বললেন, এই সেই গুপ্ত পথ যার কথা মিস এলিজাবেথ বলেছিলেন। এসো। হলওয়ের ওপর দিয়ে সেদিকে ছুটলেন বাকনার, পিছন পেছন গ্রিসওয়েল। সেদিকে এগোতেই ছটফট করা শব্দটা যেন আরো স্পষ্ট শোনা গেল। তার কিছুক্ষণ পরেই সেই শব্দ থেমে গেল চিরতরে। টর্চের আলোয় স্পষ্ট দেখা গেল একটা সংকীর্ণ টানেলের মতো করিডোর। সেই করিডোর এতটাই সরু যে গায়ের ওপর চারপাশে দেওয়াল যেন একেবারে চেপে বসে। বাকনার কোনো দ্বিধা না করে সেখানে ঢুকে পড়লেন। বললেন, হতে পারে এরা মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে না, কিন্তু গত রাতে যাতে আমরা এই গুপ্ত পথ খুঁজে না পাই তার জন্য পায়ের চিহ্নগুলো ঠিক বুদ্ধি করে মুছে দিয়েছিল। এই সিক্রেট প্যানেল পেরিয়েই ব্ল্যাসনভিলদের গুপ্ত ঘর বা সিক্রেট রুম। মাই গড! আরে এই জানলাবিহীন চেম্বারটাই তো আমি স্বপ্নে দেখেছিলাম, যেখানে 3টে মৃতদেহ ঝুলছিল। আর বাকনারের টর্চের আলো এতক্ষণ বৃত্তাকারে ঘরটার মধ্যে ঘুরছিল। এবার সেই আলো আচমকাই এক জায়গায় এসে স্থির হয়ে গেল। জোরালো আলোয় দেখা মিলল 3টে মৃতদেহের। লোহার শিকলে ঝুলন্ত অবস্থায় তারা ঝুলে আছে ঘরের ছাদ থেকে। তাদের চেহারা একেবারে মামির মতো শুকনো, কাষ্ঠল। তাদের পরনে এখনো গত শতাব্দীর প্রাচীন পোশাক। বাকনার বিড়বিড় করে বলে উঠলেন, দ্য 3 ব্ল্যাসনভিল সিস্টার্স। মিস এলিজাবেথ কোনোভাবেই উন্মাদ ছিলেন না। দেখুন! চমকে উঠে বলে উঠল গ্রিসওয়েল। বিস্ময়ে তার জিভ জড়িয়ে এলো। ওই দেখুন, ওই কোনটায়? আলো ঘুরল সেই দিকে। এই জিনিসটা কোনো এককালে এক মহিলা ছিল। ঈশ্বর, মৃত্যুর পরও এর মুখটা দেখুন, পাখির পায়ের মতো হাতগুলো দেখুন। তবে নিঃসন্দেহে এ কোনো এক সময় একজন মানুষই ছিল। পোশাকটা দেখুন, যতই জরাজীর্ণ অবস্থার হোক, এটা একটা আগেকার দিনের বলরুম গাউন, অত্যন্ত দামি পোশাক। কিন্তু একজন কৃষ্ণাঙ্গ এমন পোশাক কেন পরবে? ভাবতেই অবাক লাগে। এই চেম্বারটাই গত 40 বছর ধরে এর বাসস্থান ছিল। ঘরের কোনায় পড়ে থাকা দেহটার দিকে তাকিয়ে বাকনার আবারও বললেন, গ্রিসওয়েল, তুমি বেঁচে গেলে। মনে রাখবে, অথরিটি জানবে এ একজন উন্মাদ মহিলা
যে কুঠার দিয়ে মানুষকে হত্যা করত। ঈশ্বর, এ কেমন ধরনের প্রতিশোধ! কি জঘন্য প্রতিশোধ! প্রতিশোধ স্পৃহা কোন পর্যায়ে পৌঁছলে কেউ এমনটা করতে পারে? প্রথমে বুডুতে পারদর্শী হওয়া, আর তারপরে গ্রিসওয়েল মৃতদেহের দিকে চেয়ে থাকতে থাকতে অস্ফুটে বলল। সেই কৃষ্ণাঙ্গ মেয়েটা। বাকনার মাথা নাড়লেন, বললেন, আমরা বৃদ্ধ জেকবের কথার সঠিক অর্থই বুঝতে পারিনি গ্রিসওয়েল। একই সাথে মিস এলিজাবেথের ডায়েরিতে লেখা কথাগুলোরও আসল অর্থ উদ্ধার করতে পারিনি। মিস এলিজাবেথ জানতেন, সবটা জানতেন, কিন্তু পারিবারিক অহংকার তার মুখ বন্ধ রেখেছিল। ক্রিসওয়েল, আমার কাছে এখন সবটাই জলের মতো পরিষ্কার হয়ে গেছে। কৃষ্ণাঙ্গ জোয়ান অবশ্যই তার প্রতিশোধ নিয়েছে, কিন্তু আমরা যেভাবে ভাবছিলাম সেভাবে নয়। বৃদ্ধ জেকব ওর জন্য যে পানীয় প্রস্তুত করে দিয়েছিল তা সে নিজে পান করেনি, ও সেটা অন্য কারোর জন্য রেখেছিল। গোপনে সেই ব্যক্তির খাবার অথবা কফি অথবা কোনো পানীয়তে ওই জাদু তরল মিশিয়ে দিয়েছিল সে। এতে কোনো সন্দেহই নেই। কাজটা সেরে জোয়ান পালিয়ে গেল, কিন্তু এই বাড়িতে পুঁতে রেখে গেল একটা নরকের বীজ, যা ধীরে ধীরে বড় হবে। মানে 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 আপনি বলছেন এই মৃতদেহটা ওই কৃষ্ণাঙ্গ মেয়েটির নয়? আমি যখন হলওয়েতে প্রথমবার একে দেখি তখনই বুঝেছিলাম এ কখনোই সেই কৃষ্ণাঙ্গ মেয়েটি হতেই পারে না। সময়ের সাথে সাথে এর শরীরে চরম পরিবর্তন এসেছে ঠিকই, কিন্তু তবু কোথাও যেন এখনো পরিবারের আদল বা ছাপ রয়ে গেছে ওর মধ্যে। আমি এর পোর্ট্রেট দেখেছি, আমি জানি আমি ভুল নই। যে জিনিসটা ওই কোণে মোড়ে পড়ে রয়েছে সে আসলে এক সময়ের অহংকারী নিষ্ঠুর সেলিয়া ব্ল্যাসেনভেল।